90.8 FM শুনতে থাকুন। হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM রাত 11টা বেজে 59 মঙ্গলবার। আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8 উইথ আর যে কনক অ্যান্ড ফিরোজ খান। যে মোমেন্টগুলোতে শুধুই আপনার জন্য থাকছে একটু চমৎকার গল্প, যে গল্পগুলো সত্যিকার অর্থের সত্য গল্প, কিংবা নিজের সাথে ঘটেছে কিংবা অন্য কারোর সাথে ঘটেছে সেরকমের গল্প, যে গল্পগুলো অন্য কোথাও অন্য কোনো বইয়ে আপনি কিংবা অন্য কোনো রেডিও স্টেশনে পাননি। অবশ্যই চাইলেই আপনি আমাদের সাথে এই গল্পগুলো কেমন লাগছে সেটা জানানোর জন্য আমাদেরকে SMS করতে পারেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। রয়েছে ফেসবুক মাধ্যম রয়েছে, চাইলে কিন্তু facebook.com/asianradio সেই ঠিকানায় চলে গিয়ে সেখানে আপনার মন্তব্যগুলো আপনি জানান দিতে পারেন। এর বাইরে যদি আপনি চান আপনার কাছে কোনো গল্প রয়েছে, কোনো ঘটনা রয়েছে, সেই ঘটনাটি সিম্পলি টাইপ করে ফেলুন এবং এরপর আমাদেরকে ইনবক্স করুন। ইনবক্স করবার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। স্টুডিওতে আসার সুযোগ রয়েছে প্রত্যেকটা মানুষের, যাদের কাছে ঘটনা রয়েছে, যাদের কাছে গল্প রয়েছে, যাদের কাছে হরর কোনো কিছু মোমেন্টের কিছু যা কিছুই থাকবে কেন সবকিছু নিয়ে স্টুডিওতে আসতে পারেন। সেটার জন্য অবশ্যই আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে সবার আগে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। যারা স্টুডিওতে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে আরেকটি অপশন, যে অপশনের মাধ্যমে চাইলেই আপনি গল্প রেকর্ড করে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই গল্পটি অনলাইন করবার জন্য। সেটার জন্য একটি ইমেইল অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক908@gmail.com। আরেকটিবার আপনাদেরকে রিপিট করে বলছি, ভৌতিক908@gmail 90.8@gmail.com, যেটা স্পেলিংটা হচ্ছে BHOUTIK 90.8@gmail.com। শুনছেন ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম। আমি সাদিদ আহমেদ জয়, উত্তরায় থাকি। সেবার ঈদে আমি আমার গ্রামের বাড়ি নরসিংদী যাই। ঘটনাটি আমার দূর সম্পর্কের বোনের সাথে, বলতে গেলে তার পরিবারের সাথেই ঘটেছে। ঈদের পরের দিন সকালে উনি আমাদের বাড়ি আসে। আমি এবং আমার বড় বোন পাকের ঘরে বসে পিঠা খাচ্ছিলাম। উনি আসতে ওনাকে কেমন আছে জিজ্ঞেস করাতেই উনি বলে ভালো নেই, ওনার ছেলে হারিয়ে যাওয়ার কথা বলে। আমার বড় বোন কিভাবে হারিয়েছে জিজ্ঞেস করার পরে উনি বলে, আমি আগের বার মৃত্যুর মুখে গিয়ে আমার ছেলেকে ফিরে পাই, এইবার নিয়ে দ্বিতীয়বার। ওনার ছেলে নিখোঁজ। প্রথমবার কি করে ফিরে পায় আমরা জানতে চাইলেও ওনার ঘটনাটি খুলে বলেন। ঘটনাটি আমি ওনার ভাষাতে বলছি। আমার ছেলের বয়স যখন 7 বছর ছিল তখন ও হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। এক কবিরাজের কথা শুনে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে গিয়ে সব কথা খুলে বলার পর কবিরাজ বলে, তোমার ছেলেকে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা আমি করব, তার জন্য তোমার খুব কঠিন একটা কাজ করতে হবে। আমি আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য সব রকম কষ্ট, সব রকম চেষ্টা আমি করতে রাজি। কবিরাজ তখন তাকে বললেন, তোমাকে কবর থেকে মরা মানুষের কাফনের কাপড়ের টুকরা এনে দিতে হবে মাঝরাতে কবর থেকে। মাঝরাতে অর্থাৎ ফজরের আজানের আগে। কবিরাজ আমাকে বলে দিলেন আমার সাথে কি কি নিয়ে যেতে হবে। আর কবিরাজ আমাকে বললেন,
তুমি ডরাবে না, আর ফিরে আসার সময় পেছনে ফিরবে না। কবিরাজের কাছ থেকে আসার পর আজ রাতেই কাফনের কাপড় আনবো বলে সিদ্ধান্ত নিলাম। তার জন্য আমি একটা কবর ঠিক করলাম, ওই কবরেই আমি যাব। রাতেই কবিরাজের কথা মতন একটা মাটির পাতিল, তার মধ্যে কবিরাজের দেওয়া তাবিজ রেখে একটা হারিকেন নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমি সেই মধ্যরাতেই কবরস্থানে গিয়ে পৌঁছালাম। পাতিলের মধ্যেই কবিরাজের দেওয়া তাবিজ রাখি, একটা হারিকেন নিয়ে যাই। কবরের কাছে গিয়ে কবিরাজের কথা মতো পাতিলটা কবরের মাথার সামনে রাখি। মাটিতে কবর খোঁড়ার জন্য মাটিতে কূপ দেই। তখন দেখি কবরের মাথার বরাবর একটু সামনে একটা সাদা জুব্বা পরা, মাথা সাদা পাগড়ি, সাদা দাড়ি, কে যেন ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। জায়গাটা একদম আলোকিত হয়ে গেছে। আমি হঠাৎ ওনাকে দেখে একটু ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে কোমর থেকে শাড়ির গিট খুলে মাথায় কাপড় দিয়ে তাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। উনি সালামের উত্তর নেন। আমি চোখের পলক ফেলতে না ফেলতেই দেখি উনি নেই। তারপরে আমার যেন কেমন কেমন লাগছিল। আমি সেখান থেকে আর কবর না খুঁড়ে অবশেষে বাড়ি চলে আসি। পরের দিন কবিরাজের কাছে গিয়ে সব কথা খুলে বলি। উনি বলে, তুমি ভালো করেছ, ওই কবর না খুঁড়ে ওই কবরটা কোনো নেক লোকের কবর হবে। তার 2 দিন পরে আমি আবার অন্য একটা কবর খুঁড়তে চাই। সবকিছু আগের নিয়মে রেখে আমি হারিকেনটা আমার সাথে রাখি। আর যখন কবর খোঁড়া শুরু করি তখন শুনি কে যেন একটা মোটা স্বরে কাঁদছে। আমি ওদিকে না তাকিয়ে কবর খুঁড়ছিলাম। হঠাৎ দেখি আমার সামনে 5টা কুকুর। আমি দেখে একটু ভয় পেয়ে যাই। দেখি কুকুরগুলো লেজ নাড়ছে, আর প্রত্যেকটার 2টা করে পা আমার দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে যেন একটু পরেই আমাকে কামড় দিতে আসবে। একটু পরে দেখি সেই কুকুরগুলো আবার নেই। এর কিছুক্ষণ পরে দেখি কলা গাছের পাতার উপর বেয়ে বেয়ে সাদা শাড়ি পরা, লম্বা চুলে মুখ ঢাকা এক মহিলা একবার কাঁদছে আর একবার হাসছে। এই দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তার দিকে না তাকিয়ে আমি আমার কাজ করছিলাম। ভয়ে আমার শরীর দিয়ে ঘাম পড়ছিল। এর একটু পরে দেখি সেই মহিলাটির মাথায় কোনো চুল নেই। মহিলার এক সাইডের গালের মাংস ঝলসানো, কোনো চোখ নেই। এটা দেখে আমি আরো ভয় পেয়ে যাই। ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটার মোটা গলার সুরে আমাকে বলতে লাগলো, ওই তোর চুল, তোর চোখ আমারে দিয়ে দে। তখন আমি হারিকেনের আলোটা একটু বাড়িয়ে নিই। পরে দেখি আমার সামনে কেউ নেই। অবশেষে যখন আমি লাশের পরন থেকে এক টুকরো কাপড় কাটতে নেই, তারপরে আবার মাটি দিয়ে কবর ভরার সময় দেখি ওই মহিলা নিজের হাতে নিজের হাত কামড়িয়ে খাচ্ছে। ওই কুকুরগুলো তার হাত পা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। অবশেষে যখন আমার সব কাজ শেষ হলো, যখন আমি এসে পড়ব, তখন দেখি আমার সাইডে আরো একটি গলা কাটা ঘোড়া, গলা দিয়ে অঝরে রক্ত পড়ছে। আমি যখন ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে আসছি, ঘোড়াটা একবার আমার ডাইন সাইডে আর একবার আমার বাম সাইডে। এরকম অনেকক্ষণ পরে ঘোড়াটা উধাও হয়ে যায়।
তখন আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ ডাকছে। আমি পেছনে না ফিরে একটু সামনে এগোতে শুনি আমার ছেলে আমাকে পেছন থেকে ডাকতেছে, ওই মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার ছেলের গলা শোনার পরে আমি পেছনে তাকানোর কথা ভাবতেই কবিরাজের কথা মনে পড়ে যায়। তখন আর আমি পেছনে না তাকিয়ে আমি সোজা ভয়ে ভয়ে কাপা শরীরে বাড়ি ফিরে আসি। পরের দিন কবিরাজের কাছে কাফনের কাপড়ের টুকরাটা নিয়ে যাই। এই ঘটনার 7 থেকে 8 দিন পরেই আমি আমার ছেলেকে ফিরে পাই। কিন্তু এত বছর পরে গত 2 মাস হয়েছে আমি আমার ছেলে, আমি অনেক খোঁজাখুঁজির পরে আবার ওই কবিরাজের বাড়ি যাই। শুনি কবিরাজ নাকি 2 থেকে 2.5 বছর আগেই মারা গিয়েছে। উনি হয়তো বেঁচে থাকলে হয়তো আমার ছেলেকে পাওয়ার আশা করতে পারতাম। এখন আমি নিরুপায়, কি করব, কিভাবে আমার ছেলেকে ফিরে পাবো? ভাইয়া, এই ছিল ওনার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8 শুনছেন ভৌতিক 90.8। প্রথম ঘটনাটা আমরা শুনে ফেললাম। আমার চমকের ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে দেখলে অবশ্যই সেই ঘটনাটা আপনি লিখে ফেলবেন। লিখে সবার আগে যেটা করবেন, চলে যাবেন facebook.com/ভৌতিক90.8 সেই পেজে, এবং সেই পেজ থেকে কিন্তু চাইলেই আপনি আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন সেই ঘটনাটা। আমরা চেষ্টা করবো ফিরোজ খানের কণ্ঠে শুনবার জন্য। এই মুহূর্তে SMS এবং ফেসবুক মাধ্যমে আপনি জানান আপনার মন্তব্য। আপনার কাছে কেমন লাগছে গল্পগুলো, সত্য নাকি মিথ্যা, কোনটা বিশ্বাসযোগ্য, কোনটার মধ্যে বেশ কিছু রসকস মাখিয়ে তারপর পাঠানো হয়েছে আমাদের ক্ষেত্রে, সেই কথাবার্তাগুলো আমাদেরকে লিখে পাঠান। 2 নাম্বারটা খোলা রয়েছে ফেসবুক মাধ্যম facebook.com/Asian Radio। এই ঠিকানা আমাদেরকে অনেকে লিখে ফেলেছেন। লিখেছেন তৌফিক, তিনি বলছেন যে প্রচার হলো এবং তার ঘটনা ছিল এটা, কিন্তু ব্ল্যাক মিউজিক সাধারণত ঘটনাটা লিখে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানাচ্ছি যারা রেগুলার শ্রোতা রয়েছেন এবং তিনি অনেক SMS করেছেন আমাদেরকে তার এই ঘটনাটা প্রকাশ করবার জন্য। ফেমাস লাইকার রেজা তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি বলছেন লাভ ভৌতিক। RDX নাজিম হোসেন তিনি বলছেন ভাই, আমি উত্তরখান মাদারীপুর থেকে সবসময় শুনি ভাই, গল্পগুলো ভয়ঙ্কর এবং আমি একা ঘরে শুনছি, অনেকটা ভয় লাগছে। আপনারা বলতে জানিয়েছেন অস্থির একজন লিখেছেন। তিনি বলছেন শাহাদাত তার নাম মোহাম্মদ আলী মাসুম, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং এর মধ্যে কমেন্ট করেছেন সাব্বির রয়েছে সিমন। তিনি বলছেন একটা হরর মুভি দেখে 2 দিন আক্রান্ত ছিলাম। মুভির নাম হলো ডেথ অফ এ গোস্ট হান্টার। once again আপনি যদি মুভিটা সাজেস্ট করলেন, সো আমি অফকোর্স সবাইকে বলতে চাই যদি হরর ফিল্ম পেতে চান দেন ডেথ অফ এ গোস্ট হান্টার। আই গেস ভূত যিনি ধরে থাকেন, ভূত যিনি শিকার করে থাকেন, তার মৃত্যু নিয়ে হয়তো বা এই মুভিটা করা হয়েছে। নাম থেকে যেমনটা বলেছি। জান্নাত ইসলাম নূর তিনি আমাদের সাথে রয়েছে। তিনি বলছেন তেজগাঁও নাখালপাড়া থেকে শুনছেন, খুব ভালো লাগছে এবং শেষ পর্যন্ত রয়েছে এবং বলেছেন আই লাভ ভৌতিক। এভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। আপনাকে বলছি আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হয়ে আপনার মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমেই টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে অ্যালেক্স আরমান গাজীপুর থেকে। লিখেছে ভাইয়ারা আপনাদের শোটা এত অসাম হচ্ছে কেন, এত কেন ভাল লাগে এমনটা প্রশ্ন করেছে। এখানে আর আমরা চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য, এতটুকুই আমাদের জন্য দোয়া করবেন। আপনিও ভালো থাকবেন আর সবসময় ভৌতিক 90.8 সাথে থাকবেন এমন প্রত্যাশা করি। পার্থ আছে আমাদের সাথে বাড্ডা থেকে, প্রতি মঙ্গলবার আপনাদেরকে শুনি, আজকেও শুনছি। থ্যাংক ইউ সো মাচ। রানা আছে আমাদের সাথে মহাখালী থেকে। লিখেছে ভৌতিক 90.8 আমার বেস্ট শো, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। রংপুর বয় লিখেছে আজিমপুর থেকে। লিখেছে অন্তু শুনছে এই মুহূর্তে। MD সুলাইমান আছে আমাদের সাথে ফ্রম গেট থেকে, শুনছে খুবই ভালো লাগছে। সুমাইয়া বাড্ডা থেকে লিখেছে আই লাভ দিস শো, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। আর জিত আছে আমাদের সাথে। সিজান লিখেছে আমাদেরকে এই মুহূর্তে। মিলন
মনি আছে আমাদের সাথে নাটোর থেকে। আজ প্রথম আপনাদের প্রোগ্রামটা শুনছি। আমি আপনাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8-এ। রাফাত আছে আমাদের সাথে ঢাকা থেকে, সে শুনছে তার ভাই ইফাতকে নিয়ে। দুজনকেই স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8-এ। অলরাইট, দিস ইজ হাউ অনেকে আমাদের সাথে জয়েন করছেন ভৌতিক 90.8-এ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টোরিতে, বিকজ আমরা গল্প শুনতে চাই। SMS এবং কমেন্টগুলো একটু কম নেবার চেষ্টা করবো, তারপরে আপনার বক্তব্য আপনি জানাতে পারেন আমাদেরকে facebook.com/asianradio। সেই ঠিকানায় SMS মাধ্যমে লিখতে চাইলে 2323 এই নাম্বারটা খোলা রয়েছে। সো হিয়ার উই গো ফর দ্য সেকেন্ড স্টোরি। শুনছে ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম। আজকে আমার নাম প্রচার করলাম না, কারণ ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। এতদিন শুধু অন্যদের সাথে ঘটা ঘটনা শেয়ার করেছি। আজকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের শেয়ার করব। আমি জানি না আমার ঘটনা শোনার পর আপনারা কি ভাববেন, কিন্তু অনেক দিন ধরেই বলি করেছিলাম, তাই আজকে বলেই দিচ্ছি আমার ঘটনাটি। 2006 সাল, সময়টা ছিল বর্ষাকাল। গ্রামের বড় বিল পানিতে সবটাই ডুবে গেছে, তাই প্রচুর মাছ ঢুকে পড়েছে ধান খেতে। তবে বেশিরভাগ মাছ পাওয়া যেত বেলেহাটার দিকে। বেলেহাটা ছিল বিলের পাশের ছিটকিতলার সাথে। ছিটকিতলা নিয়ে একটা ঘটনা আপনার বেশ কিছুদিন আগে প্রচার করেছিলেন। ওই জায়গাটা এমনিতেই হান্টেড। 1971 সালে পাক বাহিনীর ছোট্ট একটা দল ছিটকিতলায় ক্যাম্প করেছিল। তারা বাঙালিদের মেরে ওই বিলে এবং ছিটকিতলায় রেখে দিত, এবং পরবর্তীতে বাঙালিরা পাক বাহিনীদের মেরে তারা ওই বিল এবং ছিটকিতলাতে রেখে দিত, এবং সেগুলো পৌঁছে মাটিতে এবং পানিতে মিশে যেত। ওই ছিটকিতলার ওখানে একটা জমি কেটে বিলে পরিণত করার সময় 150 থেকে 200 কঙ্কাল পাওয়া গিয়েছিল। বর্ষার সময় মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছে এমন অনেক লোকের দেখা পাওয়া যায়। সেবার আমি আর আমার ভাগ্নে রাত 12টার দিকে সে বিলে মাছ ধরতে গিয়েছিলাম। মাছ ধরতে ধরতে কখন যে গভীর রাত হয়ে গেছে কিছুই মনে নেই, এবং কখন যে ওই ছিটকিতলায় পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আমি পেছনে ছিলাম আর আমার ভাগ্নে শাওন ছিল আমার থেকে বেশ কিছুটা দূরে। হঠাৎ আমি লক্ষ্য করলাম যে কে যেন একটা অবয়বের মতো ভাগ্নের মাছ ধরার পাত্রের পেছনে ঘুরছে এবং কি যেন চপচপ করে খাচ্ছে। তখন আমি ভয়ে ভয়ে মন নিয়ে বললাম, শাওন দেখ, কি যেন তোর পেছনে দাঁড়িয়ে আছে এবং তোর মাছগুলো খেয়ে ফেলছে। তখন শাওন ভাবলো হয়তো মামা মানে আমি হয়তো ওর সাথে ফাজলামি করছি। দ্বিতীয়বার যখনই আমি বললাম, শাওন দেখ, তোর পিছনে কি যেন একটা দাঁড়িয়ে আছে, জিনিসটা তখনই ঘাড় ঘুরে আমার দিকে তাকায়। তখন যা দেখি তা আমি জীবনও ভুলতে পারবো না। দেখলাম একটা কঙ্কাল আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে দেখে বিদঘুটে রকমের হেসে যাচ্ছে। ওই হাসির শব্দ শুনে শাওনও পেছনে তাকায়। দুজনে মাছের পাতিল নিয়ে দিলাম এক দৌড়। দৌড়ে বিল পার হয়ে আসার পর দুজন মিলে গ্রামের দিকে ছুটতে থাকি। পেছন থেকে মনে হচ্ছিল সেই অশরীরটি আমাদের পেছনে পেছনে আসছে।
পেছনে তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি তাই। তবে একটা নয়, একই আকৃতির 7 থেকে 10টি কঙ্কাল আমাদের পেছনে পেছনে ধাওয়া করছে, কিন্তু তারা আসতেছে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে। একসময় আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই। জ্ঞান হারিয়ে নিজেকে আবিষ্কার করলাম রাজবাড়ির সদর হসপিটালে, কিন্তু শাওনকে পাওয়া যায় ওই ছিটকি তলার খেজুর গাছের নিচে অজ্ঞান অবস্থায়। ওই ঘটনার পর থেকে আমার ভাগ্নে সব অস্বাভাবিক কার্যকলাপ শুরু করে। ঠিক একজন পাগল যেমন আচরণ করে ঠিক তেমন। মাঝে মধ্যে রাতের বেলা শাওনকে পাওয়া যেত না। শাওন এবং তার নানা রাতে একসাথে ঘুমাতো। দরজা ভেতর থেকে লাগানো থাকতো, কিন্তু শাওনকে খুঁজে পাওয়া যেত না। অবশেষে সকালে অচেতন অবস্থায় ওই ছিটকি তলায় পাওয়া যেত। এভাবে প্রায় রাতে শাওনকে খুঁজে পাওয়া যেত না, এবং ভোরবেলায় ওই ছিটকি তলার মাঠে পাওয়া যেত। অনেক কবিরাজ ধরেও কোনো প্রকার উপকার পাচ্ছিলাম না। অবশেষে তাকে নামকরা কবিরাজের মাধ্যমে দীর্ঘ 3 বছর পর সুস্থ করা হয়। সবাই শাওনের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। ভৌতিক 90.8 আরেকটি ঘটনা আমরা শুনে ফেললাম। সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 12:05। আমাদেরকে facebook.com/asian radio সেই ঠিকানায় অনেকেই তাদের মন্তব্যগুলো জানাচ্ছেন। গাজীপুর থেকে রুমমেট শুনছি আমি, এবং আমার রুমমেট শুনছি গাজীপুর থেকে ভয় লাগছে এবং ভৌতিক শুনতে ভালো লাগে, এমনটা আপনি জানিয়েছেন। অস্ট্রেলিয়ান সেনি তিনি বলছেন, hey dear, what's up? I'm sick to even all listening the show. Alright, hopefully you will be খুব দ্রুত আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, রিকভার ইউর সেলফ, এমনটাই আশা করছি। আর কেমন আমাদেরকে বলছেন ভাই কেমন আছো? আমি একটি পাঠিয়েছিলাম, পড়া হয়নি কিছু জন্য, খুব সম্ভবত দেখা হয়নি এখন পর্যন্ত, কিংবা এমন হতে পারে যে সত্যিকার অর্থে পড়ার মতো না, দ্যাটস ওয়াই এমনটা হয়েছে। কথা বন্ধু দিবাজ আর নিফরাজ আমাদেরকে কমেন্ট করেছেন, বলছেন আমি নোয়াখালী হাতিয়া নিঝুম দ্বীপ থেকে শুনছি। আমি প্রথম ডাউনলোড করে শুনতাম, কারণ আমাদের এখানে FM 90.8 শোনা যায় না, তাই এখন থেকে অনলাইন থেকে শুনছি এবং চরম ভয় লাগছে। ধন্যবাদ এশিয়ান রেডিওকে, আমি প্রতি মঙ্গলবারই শুনি। অসাধারণ একটা শো। আমাদের চারপাশে নদীর মাঝে এই ছোট্ট দ্বীপ হাতিয়া, এই দ্বীপে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। আমি কিছু পাঠাবো, লিখবো। সবার মনে হাতিয়াকে নিয়ে মুভির চিন্তা চলে আসবে, এমনটাই অ্যাপ্লিকেশন। আবার একজন বংশী বাদক তিনি আমাদেরকে এমনটা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ নিঝুম দ্বীপ থেকে আমাদেরকে লেখার জন্য। আপনাকে বলছি আমাদের সাথে SMS এর মাধ্যমে মতামত লিখে যে আজকের ভৌতিক আপনার কাছে কেমন লাগছে। আপনার ভালো লাগাই আমাদের কাজ, আপনাকে একটু ভয় দেওয়ার জন্যই আমরা চেষ্টা করি। সো আপনার কথাবার্তাগুলো লিখুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। রাসেল আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে। ফিরোজ ভাই আমি ওকে, সে রাত 2টো পর্যন্ত থাকবে এমনটা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। আর যে রাজীব আছে আমাদের সাথে গাজীপুর থেকে, খুব ভালো লাগছে। দীপু আছে আমাদের সাথে মিরপুর 10 নম্বর থেকে। অনেক অপেক্ষার পর শুরু হলো ভৌতিক 90.8। আছি রাত 2টো পর্যন্তই থাকবো আপনাদের সাথে। আসিফ খান আছে আমাদের সাথে গুলশান থেকে, লিখছে আই লাভ ভৌতিক। থ্যাংক ইউ সো মাচ। রুবি আছে আমাদের সাথে আজিমপুর থেকে। অন্ধকারে রুমে লাইট অফ করে আমি আর আমার সিস্টার শুনছি, অনেক ভয়ঙ্কর লাগছে। শামীম আছে আমাদের সাথে এই মুহূর্তে মিরপুর 14 নাম্বার থেকে শুনছে। সে আমাদেরকে জানতে চাচ্ছে আমরা কেমন আছি। আমি এই শোটার রেগুলার শুনি, খুব ভালো লাগে। এমন চমৎকার একটি শো করার জন্য আমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছে। রাত 2টো পর্যন্তই থাকবে বলছে। আমাদের সাথে আছে আমাদের মুস্কান উত্তরা থেকে, লিখছে ভাইয়া খুব ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক জোস, এমনটাই বলছে। আর ভৌতিক এসে অনেক বেশি ভালোবাসা আমাদের লিখেছে। এভাবে অনেক অনেক বন্ধুরা আমাদের সাথে এই মুহূর্তে SMS এর মাধ্যমে যুক্ত আছে। আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফেসবুক
facebook.com/asianradio সেই ঠিকানায় চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর যদি কোনো ঘটনা আপনি লিখে পাঠাতে চান তাদের মতো করে, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে facebook.com/bhautik90.8। এর বাইরে যারা যারা আমাদেরকে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, এর লিখে স্পেস দিতে লিখতে হবে B90.8। আরেকটি স্ক্রিপ্টে আপনার নাম, ঠিকানা, সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। যারা ঘটনা রেকর্ড করে পাঠাচ্ছেন তাদেরকে বলছি, ঘটনা রেকর্ড করবেন অবশ্যই অবশ্যই এমন কোনো জায়গায় যেখান থেকে কোনো শব্দ তৈরি হবে না এবং সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ড বোঝা যাবে, এমন কোনো জায়গা থেকে সেই ঘটনাটা রেকর্ড করে আমাদেরকে ইমেইল করতে পারেন bhautik90.8@gmail.com। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শেরপুর জেলা সদর থেকে বলছি। প্রথমত আমি নিজে ভূতে বিশ্বাসী নয় বা ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই রহস্যময় পৃথিবীতে প্রতিনিয়ত যখন এসব ঘটনা অহরহ ঘটেই চলছে তখন আর অবিশ্বাস্য বলে কিছু থাকে না। যাই হোক, তারপর মনের সন্দেহ থেকেই থাকে, কারণ যে পর্যন্ত এসব ঘটনা আমার নিজের সাথে না ঘটে। যাই হোক, একটা ভিন্ন ধর্মের ঘটনা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি আমার এক প্রতিবেশীর কাছ থেকে শোনা। ঘটনাটি তার সাথে প্রায় 35 বছর আগে ঘটে। প্রতিবেশী ছিল দরিদ্র। যাই হোক, দরিদ্রতার কারণে তাকে জীবিকা নির্বাহ করতে হতো, তাই তিনি আইসক্রিম বিক্রির পেশাটা বেছে নিলেন। আইসক্রিম তিনি তার সাথে যখন ঘটনাটা ঘটে তখন তিনি আইসক্রিম বিক্রি করতেন। আর তখনকার আইসক্রিম বিক্রির পদ্ধতিতে ছিল সনাতন। যেমন সনাতন বলতে আইসক্রিম পটে করে আইসক্রিম পট কাঁধে ঝুলিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে আইসক্রিম বিক্রি করত। তখনকার ব্যান গাড়ি অথবা অন্য কোনো উপায়ে আইসক্রিম বিক্রি হতো না। যাই হোক, এটাই একমাত্র উপায় ছিল আইসক্রিম বিক্রি। আর এভাবেই তিনি আইসক্রিম বিক্রি করতেন। একদিনের কথা, আইসক্রিম বিক্রি করতে করতে তিনি অনেক মাইল দূরবর্তী কোনো এক গ্রামে চলে যায়, যেখানে তার আইসক্রিম বিক্রি শেষ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যা লাগার পর এখন সে বাড়ি ফিরবে, চিন্তা ভাবনা করতেছে সে বাড়ি ফিরবে, কারণ আইসক্রিম বিক্রি তার শেষ হয়েছে। পথিমধ্যে যখন সে রাস্তা হাঁটতেছে বাড়ির উদ্দেশ্যে, রাস্তায় মুষলধারে বৃষ্টি নামলো। তখন তিনি নিরাপদ আশ্রয় নিলেন, বৃষ্টিতে না ভেজার জন্য বা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ আশ্রয় নিলেন, কারণ দীর্ঘ মাইল তো আর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে আসা সম্ভব না। আর তখনকার যাতায়াতের কোনো সুব্যবস্থাও ছিল না, মানুষ হেঁটে হেঁটে দীর্ঘ মাইল পাড়ি দিত। যাই হোক, তিনি হেঁটেও দীর্ঘ মাইল পাড়ি দিবেন, বাড়ি পৌঁছবেন, কিন্তু ভিজে ভিজে তো এত দূর আসা সম্ভব না। তাই তিনি নিরাপদ আশ্রয় গ্রহণ করলেন। আশেপাশে তাকিয়ে দেখলেন বাড়িঘর নেই, একটা দুইটা বাড়িঘর ছিল কিন্তু অপরিচিত। কার বাড়িতে ঢুকবে ভরসা তিনি পেলেন না। ভরসা না পাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে একটা খড়ের ডিবি, রাস্তার ধারেই খড়ের ডিবি। তিনি খড়ের ডিবিতে আশ্রয় নিলেন, খড়ের ডিবিতে বৃষ্টিতে না ভেজার জন্য আশ্রয় নিলেন। এদিকে বৃষ্টি মুষলধারে অবিরত চলছে আর চলছে, পড়ছে আর পড়ছে। বৃষ্টি পড়তে পড়তে প্রায় রাত 10টা অবধি গড়িয়ে যায়, 10টার বেশি সময় লেগে যায়। সন্ধ্যার পর থেকে এত মুষলধারে বৃষ্টি হয়েছে যে বৃষ্টি প্রায় শেষ হচ্ছেই না। কিন্তু বৃষ্টি কমানোর অপেক্ষা তাকে তো থাকতেই হবে, ভিজে আর আসা সম্ভব না। তো বৃষ্টি শেষ হলো, প্রায় রাত 10টা অবধি গড়িয়ে পড়লো। বৃষ্টি শেষ হওয়ার পরে রাতে আকাশে পূর্ণিমার চাঁদ ভেসে উঠলো। সবকিছু পূর্ণিমা চাঁদে ঝলকিত লাগলো, আলোকিত হয়ে উঠলো কানায় কানায়। সবকিছু চাঁদের আলো স্পষ্ট দেখতে পেল। প্রতিমধ্যে পুনরায় তিনি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির উদ্দেশ্যে যখন তিনি আবার রওনা দিল, তখন কিছু দূর আসার পর দেখতে পারলো, লক্ষ্য করলো যে একটা রাস্তার ধারে একটা ঘাস খাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন যে এত রাত্রে কার ছাগল রাস্তার ধারে ঘাস খাচ্ছে। তিনি বিষয়টা মাথায় নিলেন না নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তিনি আবার লক্ষ্য করলেন যে
ওই ছাগলটা তার পিছু নিয়েছে। ওই ছাগলটা যখন তার পিছু নেয়, কারণ এসব ঘটনা তখন প্রতিনিয়ত কারো না কারোর সাথে ঘটতো, যার কারণে একটা কমন ব্যাপার ছিল। তখন তিনি বুঝতে পারলো, আন্দাজ করতে পারলো যে এটা কোনো সাধারণ ছাগল না, এটা কোনো সাধারণ ছাগল না। তাই তিনি ভাবলো যে আজকে হয়তো তার কোনো রক্ষে নেই। যাই হোক, প্রতিবেশী তখন ছিল 22 বছরের যুবক, গায়ে অনেক শক্তি, মনে অনেক বল এবং সাহস, কিন্তু তারপর ভয় তার মাঝে কাজ করতেছিল। কেয়ার করার, এর হাত থেকে তো বাঁচতে হবে। তাই তিনি দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। সে যত দ্রুত গতিতে হাঁটে, ছাগলটি তার পিছনে তত দ্রুত গতিতে আসতেছে। এখন তিনি ভাবলেন আজকে বোধহয় তার আর রক্ষা নেই, আজকে সে মারা পড়বে। তারপরও সে আশা হারায়নি। সে হাঁটতেছে পিছে পিছে ছাগলটাও হাঁটতেছে। একসময় সে পেছনে তাকিয়ে লক্ষ্য করলো যে ছাগলটি আর নেই। একই কাণ্ড, কোথায় গেল? যাই হোক, হয়তো বিপদ থেকে উদ্ধার হওয়া গেল, বাঁচা গেল। এই কথা বলে সে যখন তিনি সামনে এগোবে, দেখে সামনের আম গাছটি ডাল ধরে কে যেন জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে। তিনি তো মনে মনে ভয় পেয়ে গেলেন। ঝাঁকুনি, এটা কে আর হবে? এটা সেই কালো ছাগল বা প্রেতাত্মা। তিনি ভিতরে ভয় পেলেও বাইরে সাহসে দম্ভ দেখাতে লাগলেন, কারণ যদি বাঁচা যায়, সাহসে দম্ভ দেখিয়ে যদি বাঁচা যায়। তাই তিনি বললেন, কে তুই? পারলে আমার সামনে আয়, দেখি আমার শক্তির মোকাবেলা কর। তখন এই কথা বলা শেষ করতে করতেই তিনি লক্ষ্য করলেন যে সেই আম গাছটির নিচ থেকে কোমরের সমান উচ্চতা বিশিষ্ট কালো কুচকুচে একটি উলঙ্গ অবস্থায় একটা ছেলে বেরিয়ে আসলো। একই কাণ্ড, এরকম ঘটনা বা এরকম ছেলে সে কখনো আর দেখেনি। তখন মনে মনে সে ভয় পেয়ে গেল। ভয় পেলে কি হবে? তার তো এখন বাঁচতে হবে। বাঁচার জন্য সাহস করে সে ছেলেটিকে জাবড়িয়ে ধরলো, ঠাসা দিয়ে ধরলো। যখন সে তাকে শক্ত করে ঠাসা দিয়ে ধরে, তখন সে ছেলেটি হাত থেকে ফসকে পিছলিয়ে বেরিয়ে যায়। এভাবে সে অবিরত বেরোতে চেষ্টা করতেই থাকে, কারণ তাকে তার হাত থেকে বেঁচে বাড়ি ফিরতে হবে। একের পর এক তাকে যতবার ঠাসা দিয়ে ধরত, ততবার সে হাত থেকে ফসকে বেরিয়ে আসে। একবার সে তাকে এমন ভাবে ধরলো যে আজকে তোকে আর শালা মেরেই ফেলবো, আমার হাত থেকে আর তুই বাঁচতে পারবি না। এভাবে আবার যখন জোরে ঠাসা দিল, আবার একই কাণ্ড, একই ঘটনা ঘটে, একই সেম, সে হাত থেকে ফসকে বাইর হয়ে আসে। এবার তিনি অবিরত রাতভর ব্যর্থ চেষ্টা চালিয়ে গেলেন, বাঁচানোর জন্য ব্যর্থ চেষ্টা চালিয়ে গেলেন, নিজেকে রক্ষা করার জন্য। এদিকে সেই প্রেতাত্মা বা পেত্তির সাথে মারামারি করতে করতে তার শরীরও লালায় পরিপূর্ণ হয়ে গেল, তার শরীরও পিচ্ছিল হয়ে গেল। সারা রাত ভর মারামারি করতে করতে রাত প্রায় শেষের দিকে তখন পূর্ব দিগন্ত থেকে তিনি শুনতে পেলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি। আর তখন সেই কালো কুচকুচে পেত্তির ছেলেটি তাকে বলে উঠলো, প্রতিবেশী নাম ধরে তাকে বলে উঠলো যে আজকের মতো তুই বেঁচে গেলি, অন্যদিন আর রেহাই পাবি না। প্রতিবেশী রাত ভর মারামারি করতে করতে তার শরীরে তেজ কমে আসছে, সে নিস্তেজ হয়ে পড়ছে, ক্লান্তি তাকে গ্রাস করে ফেলেছিল, অবসাদ তাকে ঝাবড়িয়ে ধরেছিল। কিন্তু কি আর করার, কষ্ট করে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসার পর তিনি বেহুশ হয়ে পড়লেন। তারপর পরিবারের সদস্য তাকে হুঁশ করলেন। হুঁশ করার পর তাকে জিজ্ঞাসা করা হলো সারা রাত সে কোথায় ছিল এবং তার সাথে কি হয়েছিল। হুঁশ হওয়ার পর প্রতিবেশী তখন তার সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন তাদের কাছে, এবং পরিবারের সদস্যরা তাকে গরম পানিতে গোসল করালেন। সেই ঘটনা পর থেকে প্রতিবেশী গুরুতর অসুস্থ হতে লাগলো বা অসুস্থ হয়ে পড়লো। তখন তার পরিবারের সদস্যরা বুঝতে পারলো এবং কবিরাজের চিকিৎসা নিল। চিকিৎসা নেওয়ার পর তিনি মোটামুটি সুস্থ হয়ে পড়লেন, মোটামুটি ধীরে ধীরে সুস্থ হলেন। তারপর থেকে তার পরিবারের সদস্যরা তাকে এই পেশা ছেড়ে দিতে বললেন। আর পেশা ছেড়ে দেওয়ার পর তিনি রাত বিরেতে আর বের হতেন না। রাত বিরেতে বের না হওয়ার পর তার এসব ঘটনা আর কখনো ঘটেনি। বা এই ছিল আমার ঘটনা। ভৌতিক 90.8 এ
ইমেইলের মাধ্যমে কালেক্ট করা ঘটনা আমরা শুনলাম। এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন ভৌতিক 90.8 টিম মেম্বারদের কাছে। সেটার জন্য আপনাকে সুন্দর একটি রেকর্ডেবল ডিভাইস লাগবে, যে ডিভাইসটার মাধ্যমে অবশ্যই আপনি রেকর্ড করে এবং সুন্দরভাবে লাউড স্পষ্টভাবে প্রত্যেকটি শব্দ যদি বলে দেন সেটা আরো একটু বেশি ভালো হয় আমাদের জন্য এবং আপনার জন্য। RDX নাজিম হোসেন তিনি বলছেন, ভাই আমি উত্তর খান মাদার বাড়ি থেকে সবসময় শুনি, ভাই আমার ভৌতিক শুনতে অনেক ভয় লাগে। আবার শুনতে থাকুন। তারপরেও রয়েছেন আমার সাথে জান্নাতুল ইসলাম নূর, তিনি বলছেন ভাই আমি তেজগাঁও নাখালপাড়া থেকে আপনাদেরকে শুনছি। রয়েছেন আমাদের সাথে শেখ লিমন, তিনি বলছেন কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে সবসময় শুনি, ভাই আমার ভৌতিক শুনতে অনেক ভয় লাগে। এত দূর থেকে আপনি শুনছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাসফিয়া অর্নি তিনি বলছেন স্টোরিগুলো দিনের পর দিন আরো বেশি জোশ হচ্ছে, কালেকশন গুলো ভালো, তোমাদের বেস্ট অফ লাক, অনেক দূর এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, আমাদেরকে এতটুকু ভালো লাগে আমাদের ফ্যাক্টরি তৈরি করবার জন্য। সাব্বির শুনছি ভয় পাচ্ছি এবং এই শো শোনার জন্য এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে থাকি। শামসুদ্দিন হোসেন তিনি বলছেন আইসক্রিমের স্টোরিটা এরকম মনে হচ্ছে আপনার কাছে, ইটস রং, আই রিয়েলি ডোন্ট নো এটা প্রত্যেকে নেওয়া হয়েছে। SM আরিফিন তিনি বলছেন ভাই আমার SMS কসবা চারগাছ গ্রাম থেকে শুনি, আমার ভৌতিক শুনতে অনেক ভয় লাগে। আর কসবা থেকে আপনি শুনছেন, এটাই ছিল আপনার মূল কথা। এবং এমনি করে যারা আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করতে চান, তারা কমেন্ট করতে চাইলে অবশ্যই চলে যাবেন facebook.com/asianradio। সেই ঠিকানায় আশরাফুল শাহরিয়ার তিনি বলছেন মামার কাছ থেকে শুনেছি এই গল্পটি যখন মনে হয় আমার সারা শরীর ভয়ে কেঁপে ওঠে। অলরাইট, আপনি সেই গল্পটা বরং কমেন্টে না দিয়ে আপনি বরং চেষ্টা করুন সেই গল্পটা আমাদেরকে ইনবক্স করবার জন্য। ইনবক্সের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। আর আমরা চাই আপনি আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হবেন, লিখবেন আপনার মতামত। আজকের ভৌতিক আপনার কাছে কেমন লাগছে, ভয় লাগছে নাকি ভয় লাগছে না, কোন ব্যাপারটা করলে আরো বেশি আপনার কাছে ভালো লাগবে, আরো বেশি স্ট্যান্ডার্ড হবে আপনি মনে করেন, সেই কথাবার্তাগুলো লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমরা আছি আপনার সাথে রাত 2টো পর্যন্ত। মবিন প্রধান আছে আমাদের সাথে ফ্রম গাজীপুর থেকে লিখেছে, আমি আর আমার ভাই রুবেল শুনছি, খুবই ভয় পাচ্ছি আমরা। মাসুম দেবরা রসুল নগর থেকে শুনছি, ভাইয়া আমি আর আমার বন্ধু সাগর, তুষার, ইমরান, শান্ত অনেকেই মিলে শুনছি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। রুমান বিন ইসলাম নারায়ণগঞ্জ থেকে লিখেছে, এই প্রথম এই প্রোগ্রাম খুব ভালো লাগে, আপনাদের উপস্থাপনা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে শান্ত বাড্ডা থেকে বলছি, ভাইয়া কেমন আছে জানতে চাচ্ছে, সে সব সময় শুনে আমাদের। ওকে ঠিক আছে। উত্তরা থেকে আমাদের সাথে আছে জান্নাত, সে ক্লাস 7 পড়ে, তারপর আমাদের শুনছে, আমাদের স্টোরিগুলি তার ভাল লাগছে। ফরহাদ আছে আমাদের সাথে, অনেক ভয় লাগছে আপনাদের স্টোরিগুলি শুনে। রাকিব আছে আমাদের সাথে, রেহান শুনছে আমাদের এই মুহূর্তে। সুবন আমাদের সাথে আছে রাজশাহী থেকে, আমি ভৌতিকের অনেক বড় ফ্যান, সেটাই বলছে। ওকে, প্রত্যেকটা এপিসোড সে ডাউনলোড করে শুনে, বাট আজকেই প্রথম সে লাইভ আমাদেরকে শুনছে, তাই সে খুবই এক্সাইটেড, এমনটাই লিখছে। শুভন সাথে থাকুন সবসময়, এমনটাই চাই। বেল্লাল আছে আমাদের সাথে খিলগাঁও থেকে, ওকে গ্রেট স্টোরি এমনটা জানিয়েছে। রায়হান ডলি আমাদের সাথে আছে, তারা দুজন আমাদেরকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। SK ফয়সাল গাজীপুর থেকে লিখছে, প্রথম স্টোরিটা অসাম ছিল, এমনটা লিখছে। আতিক আছে আমাদের সাথে গাজীপুর থেকে, একলা শুনছি। জাহিদ ঢাকা যাত্রাবাড়ি থেকে আছে, ভয় লাগছে। সুবর্ণা আমাদের সাথে আছে, সে শুনছে, ভয় পাচ্ছে। পাবনা থেকে আমাদের সাথে আছে পাবন, লিখছে সে ভয় পাচ্ছে, প্রথম গল্পটা তার ভালো লাগছে। এভাবে সাথে থাকুন, আমাদেরকে বলছে চালিয়ে যেতে। সে আমাদের সাথে আছে। মিথিল আছে আমাদের সাথে মিরপুর 6 নম্বর থেকে, ভাইয়া আমি অ্যান্ড আমার বোন শুনছি, খুবই ভয় পাচ্ছি, সাথে থাকুন রাত 2টো পর্যন্ত। আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টোরিতে, যেটাকে স্টোরি বলবো না, বলবো সত্য ঘটনা। যে ঘটনাটা আপনাদের ভেতর থেকে একজন পাঠিয়েছি, আপনি যদি ঘটনা পাঠাতে চান অবশ্যই চলে যাবেন facebook.com/ভৌতিক90.8 সেই অ্যাড্রেসে। ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম, আমার নাম শিশির,
ফেসবুকে সবাই আমাকে শিশির ভেজা নামেই চেনে। আমি জামালপুরে থাকি। আমি ভৌতিকের সবগুলো এপিসোড শুনি, একটাও মিস করি না। আমার ভৌতিকের ঘটনাগুলো খুব ভালো লাগে, কিন্তু আমি এগুলো বিশ্বাস করতাম না। গত এক সপ্তাহ আগে আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যেটা মনে হলে এখনো ভয় লাগে। সেদিন আমার ফ্রেন্ড রুবেলের গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল। রুবেলের গার্লফ্রেন্ডের বাড়িটা ছিল শহর থেকে একটু ভিতরে, শ্রীপুর গ্রামে। জন্মদিনের পার্টি শেষ হতে হতে রাত 12টার মতো বেজে যায়। আমরা বিদায় নিয়ে এসে পড়লাম। গ্রাম অঞ্চলে সাধারণত 7টা থেকে 8টার মতো সবাই ঘুমিয়ে পড়ে। আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেক রাত হয়ে গিয়েছে, আশেপাশে কোনো মানুষও দেখতে পাচ্ছিলাম না। রুবেল বলল, চল হেঁটে কিছু দূর গেলে গাড়ি পাবো। আমরা হেঁটে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ পেলাম। হঠাৎ করে ব্রিজের উপর থেকে একটা বিশ্রী গন্ধ পেলাম। গন্ধটা মানুষ পচলে যেমন গন্ধটা বের হয় ঠিক সেরকম। যেখানে গন্ধটা পেয়েছিলাম সেখান থেকে প্রায় আধা মাইল দূরে এসে পড়েছি, বাট গন্ধটা তখনও পাচ্ছিলাম। হঠাৎ করে ভয়ে শরীরটা ঘেমে আসছিল। গভীর রাত, আশেপাশে কাউকে দেখছি না। আমরা আরো দ্রুত হাঁটা শুরু করলাম। কেন যেন মনে হলো কে যেন আমাদের পেছনে পেছনে আসছে। গভীর রাত, মাটিতে জ্যোৎস্নার আলো, সবকিছু মনে হচ্ছিল আমার জীবনে একটি সবচেয়ে ভয়ঙ্কর কালো রাত। মাটিতে জ্যোৎস্নার আলোয় হালকা ছায়া দেখা যাচ্ছিল। আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু দূর যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম আমরা মানুষ হলাম 2 জন, কিন্তু ছায়া দেখতে পাচ্ছি 3টা। আমি ভয়ে কিছু ভেবে পাচ্ছিলাম না, কি করব, কোথায় যাব। আমি দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পর একটা মসজিদ পেলাম। খুব পানি পিপাসা লেগেছে। মসজিদে গিয়ে পানিটা খুলে সামনে দেখি একটা লাশ শোয়ানো। অথচ যখন আমরা পানি খেতে ঢুকি তখন কোনো লাশ ছিল না। আশেপাশে কোনো মানুষও দেখতে পেলাম না। হঠাৎ করে লাশটা উঠে বসলো। আমরা আরো ভয় পেয়ে গেলাম। ভয় নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল আমরা বোধ হয় আর বাড়ি ফিরতে পারবো না। আমরা মসজিদ থেকে বের হয়ে দেখি ধান খেতে অনেকগুলো মহিষ। আমি এতগুলো মহিষ এর আগে কখনো একসাথে দেখিনি। হঠাৎ করে সেই মহিষগুলো মাঝখান থেকে একটা মহিষ আমাদের দিকে এগিয়ে আসছিল। মহিষটির মাথা ছিল না। আমরা ভয়ে আবার দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। রিক্সায় উঠে বললাম, তাড়াতাড়ি চলুন। রিক্সাওয়ালা কোনো কথা না বলে রিক্সা চালাতে শুরু করলেন। আমি প্রচন্ড ভয়ে রিক্সাওয়ালাকে বলতে পারিনি যে আমাদের কোথায় নামিয়ে দিতে হবে। অবশেষে রিক্সাওয়ালা আমাদের বাড়ির সামনে নামিয়ে দিলেন। আমি রিক্সাওয়ালাকে 100 টাকা দিলাম। রিক্সাওয়ালা টাকাটা নিলেন না। রিক্সাটা ঘুরিয়ে আমাকে বললেন, আপনি এবারের মতো বেঁচে গেলেন। আমি ভয়ে রিক্সাওয়ালাকে কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। আমি বুঝলাম না সে কিভাবে আমার বাড়ি চিনলেন। অথচ রিক্সাওয়ালাকে আমি কোথায় নিয়ে যেতে হবে কিছুই বলিনি। রুবেল তার পরের দিন সকালে ওর গার্লফ্রেন্ডের কাছে ফোন দিয়ে সব ঘটনা বলে। ওর গার্লফ্রেন্ড যেটা বলল, ওই ব্রিজের নিচে 1 মাস আগে একটা গলা পচা লাশ পাওয়া গিয়েছিল। লাশটি গলে যাওয়ায় আর দুর্গন্ধের কারণে জানাজা হয়নি। তাকে ওইভাবেই মাটি চাপা দেওয়া হয়।
এরপর থেকে অনেকের সাথে এরকম ঘটনা ঘটতে থাকে। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু লিখেছি পুরোটাই নিজের অভিজ্ঞতা থেকে। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভৌতিক 90.8 শুনছেন ভৌতিক 90.8। আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, তাদের মন্তব্যগুলো জানাচ্ছেন। আপনি যদি মন্তব্য জানাতে চান তাহলে চলে যাবেন facebook.com/asianradio, সেই ঠিকানায়। গল্প একটা শুনে ফেললাম, এরকম ঘটনা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটা আমাদেরকে দেখে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করবো সেই ঘটনাটা ফিরোজ খানের কণ্ঠে শুনবার জন্য। facebook.com/asianradio, সেই ঠিকানায় অবশ্যই আপনি মন্তব্য জানাবেন আর ঘটনা দেখে আমাদেরকে পাঠাবেন facebook.com/ভৌতিক90.8, সেই ঠিকানায়। আমাদেরকে কমেন্ট অনেকে করছেন, যারা সাথে রয়েছেন তারা শেয়ার করতে পারেন বন্ধুরা, যাতে এই শোটা মিস না করে ফেলে। রাকিব হাসান তিনি বলছেন, ভাই আমি আমার বন্ধু আরিফ মোহাম্মদপুর থেকে শুনছি, আমরা আরো ভয়ঙ্কর গল্প শুনতে চাই। এস এম আরিফিন আমাদের সাথে রয়েছেন মুকাদ্দাস, তিনিও আমাদেরকে শুনছেন, এবং শ্রা রিদওয়ান অবাক তিনি আমাদেরকে বলছেন, ভাই আমি ঢাকা মন্দা থেকে শুনছি, আমার সবচেয়ে ফেভারিট প্রোগ্রাম ভৌতিক। ভাইয়া আমার সাথে প্রায় একটি জিনিস ঘটে, সেটা আমি সবাইকে শেয়ার করতে চাই। অবশ্যই আমাদের স্টুডিওতে আসুন, আপনাকে স্বাগতম জানাচ্ছি স্টুডিওতে। আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে যাদের কাছে এরকম ঘটনা রয়েছে সবার আগে লিখে ফেলতে হবে AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে নিজের সেলফোন নাম্বার এবং নাম লিখে যদি সেন্ড করেন আমরা চেষ্টা করবো এখান থেকে ফোন করবার জন্য। এমপিওর বয় সাব্বির আমাদেরকে কমেন্ট করছেন, তিনি বলছেন সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে কবে অ্যাপ ছাড়া শুনতে পারবো, খুব ভালো লাগে ভাই শুনতে, অসংখ্য ধন্যবাদ। রয়েছেন এমডি মনিরুল ইসলাম আমাদের সাথে রয়েছেন চিটাগাং সন্দ্বীপ থেকে, আমি আগে শুনতাম বাট কিছুদিন ধরে শুনছি না, তারপর থেকে আর শোনাও হয় না, আজ আবার নতুন করে শুনছি। একদম চিটাগাং এর সন্দ্বীপ, বাংলাদেশের বাইরে যেটাকে বলা যেতে পারে, এত দূর থেকে আমাদেরকে শুনতেন, অবাক করা একটা ব্যাপার ভাই। থ্যাংক ইউ জানাচ্ছি আপনাকে, আপনার কাছে সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফ্রেন্ডস উজ্জ্বল হাসান আমাদেরকে শুনছে, তিনি বলছেন আবার থেকে শুনছি, খুব ভালো লাগছে। আমি উজ্জ্বল নাম, আমার নাম আশিক আর সজীব মিলে আপনারা আমাদেরকে শুনছেন। আমরা বেশ কিছু SMS পড়ে নিতে চাই। আপনাদেরকে বলছি আমাদের সাথে আপনি ফেসবুকের মতো SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মতামত। আমরা প্রত্যাশা করি আপনার মতামত অন্তত আমাদের কাছে লিখে পাঠাবেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে বাশার আমাদের সাথে আছে, সে তার বন্ধুকে নিয়ে আমাদেরকে শুনছে, খুবই ভয় পাচ্ছে। আশিফুল ইসলাম আছে আমাদের সাথে, রায়হান মুগ্ধা থেকে লিখেছে অনেক ভয় লাগছে, অ্যান্ড তারপরও ভৌতিককে সে অনেক অনেক বেশি ভালোবাসে। সিজান আছে আমাদের সাথে, বাড্ডা থেকে শুনছি, তোমাদেরকে খুবই ভালো লাগছে। প্রীতি লিখেছে ঢাকা রামপুরা থেকে, আজকে প্রথম আপনাদের এই শোটা শুনছি, জয়েন করলাম, অনেক এনজয় করছি। প্রীতির সাথে থাকুন, আমাদের সবসময় এমনটাই প্রত্যাশা করি। দুর্জয় উত্তরা থেকে লিখছে খুবই ভালো লাগছে, সে ফোন নাম্বার দিয়েছে, কিভাবে যেন সে সাহায্য করতে চায় বুঝতে পারছি না। তামিম আছে আমাদের সাথে উত্তরা থেকে, সে আর তার ওয়াইফ ইয়াসমিন নিয়মিতই ভৌতিক শুনে, খুবই ভালো লাগে তাদের থেকে, এমনটা লিখেছে। রাহের আছে আমাদের সাথে, রিহা বিন সাইদ ঢাকা থেকে শুনছে আমাদেরকে, মনসুর উত্তরা থেকে শুনছে, কামালপাড়া থেকে, উত্তরা কামালপাড়া থেকে অনুষ্ঠানটি অনেক ভালো লাগে, আপনাদের দুজনকেই অনেক অনেক বেশি ভালো লাগে। ইয়াসমিন আছে আমাদের সাথে শান্তিবাগ থেকে, অনেক অনেক ভয় লাগছে। জাহির খান মিরপুর 2 নম্বর থেকে প্রথম স্টোরিটা তার ভালো লাগছে। সাজ্জাদ আছে আমাদের সাথে, সাদাত হুসাইন শুনছে আমাদেরকে, আশরাফুল আমাদের সাথে আছে, নতুন বন্ধু বলছে আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। তানভীর আছে আমাদের সাথে গার্নিগঞ্জ থেকে, তার ভালো লাগছে। জিসান আছে আমাদের সাথে, এভাবেই দেখতে পাচ্ছি। আতিক আছে আমাদের সাথে, সুজন আছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আরো SMS করবেন, আপনাদের মতামত লিখবেন, এমন প্রত্যাশা আমরা করি আপনার কাছ থেকে। রাত 1:50, নট লাইক দ্যাট, প্রায় 12:50 এখন পর্যন্ত, মানে আমরা এখন পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিটের মতো আপনাদের সাথে আছি। অবশ্যই কমেন্ট করুন এবং SMS করুন 2323 এই নাম্বারটায়। ভৌতিক 90.8 1:50
আলাইকুম। আমি কেয়া। আমি ঢাকায় যে বাসায় থাকি, বাসাটা বেশি ভালো না, টিন শেডের বাসা। তাই আব্বু বাসা খুঁজতে থাকে। বাসা খোঁজার জন্য আমার ফুপুকেও সাহায্য করতে বলা হয়। আমার ফুপু একটা বাসা পছন্দ করে। বাসাটার ভাড়া 15,000 থেকে 10,000 টাকা করা হয়েছে। কিন্তু বাসাতে যারা ছিলেন তারা নাকি থাকতে পারতেন না। সকালে এসে বিকেলে চলে যেতেন। বলাই বাহুল্য যে অত্র বাড়িতে 2 বোন ছিল। এক বোন অন্য বোনকে মেরে নিচে গলায় ফাঁসি দেয়, আর তাদের আত্মা বাড়িতে ঘোরাফেরা করছে। যারা বাসায় থাকতে আসতো তারা নাকি রাতে দেখত যে খাটের নিচে সাদা কাপড় পরা একটি মেয়ে বসে আছে, আর ছাদে বসে থাকা একটি মেয়ে পা ঝুলছে। গান গায় ছাদে কান্নাকাটি করে। অত্র বাড়ির দারোয়ান ওই মেয়েকে অনেকবার দেখেছেন এবং তাড়িয়ে দিতে চেষ্টাও করেছিলেন। রাত হলে কুকুরগুলো ঘেউ ঘেউ করে অনেক ওই ছাদের সামনে থেকে, আর এজন্য কেউ ওই বাড়িতে থাকতে পারে না। তাই ভাড়া হওয়ার জন্য বাড়িওয়ালা ভাড়া কমিয়ে দিয়েছেন। এই কথা শুনে আমার ফুপু ওই বাসার ভাড়া নিলেন না, চলে এলেন। ওই বাড়িতে এখনো কেউ থাকতে পারেন না। এই ছিল আমার ঘটনা। সত্যি মনে হলে পড়ে শোনাবেন, অনেক খুশি হব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভৌতিক 90.8। অলরাইট, ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছে। ছোট্ট একটা ঘটনা শুনে ফেললাম। এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটা দেখিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, সেই ঘটনাটা টাইপ করে সবার আগে যেতে হবে facebook.com/ভৌতিক90.8 এবং ভৌতিক বানানো হচ্ছে PHOUTIK। সেই অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাটা লিখে পাঠান। অবশ্যই সেই ঘটনাটা হতে পারে সত্য এবং আপনি শুনেছেন এমন ঘটনা অন্য কোনো স্টেশনে পাবলিশ করা হয়নি, কিংবা কোনো বই কিংবা কোনো ওয়েবসাইট থেকে কালেক্ট করা নাই এরকম ঘটনা। এই পর্যায়ে আমরা আরেকটা ঘটনা শুনে দেন আপনার SMS এবং কমেন্টগুলো নিয়ে আমরা ফিরছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাই, আমি মেহেরাব আরফিন শীতল। গত সপ্তাহে আমার গল্পটা পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমার বন্ধুর স্টোরি বলবো। তো আমি ঘটনা চলে যাই। ঘটনাটি আজ থেকে প্রায় 5 বছর আগের। দিনটি ছিল শনিবার। আমরা প্রতিদিনের মতো স্কুলে যাই। স্কুল ছুটির পর আমরা মাঠে যাই। তখন বর্ষাকাল থাকায় মাঠে পানি উঠেছিল, তাই আমরা কোনো খেলার জায়গা পাচ্ছিলাম না। হঠাৎ আমার এক ফ্রেন্ড বলল যে চল আজকে আমরা চিতায় গিয়ে খেলি। আমরা চিতা খোলার এক পাশে খেলব। আমরা ওর কথা মতোই যাই। খেলার একটা সময় আমার এক ফ্রেন্ড শান্ত বলে জোরে কিক মারায় বলটি চিতা খোলার মাঝে চলে যায়। বলে রাখা ভালো যে ওইখানে আজ দুপুরে একটি মরা মানুষ পোড়ানো হয়েছে। তো আমরা ওকে বললাম যে কি করলি, বলটা তো পুড়ে যাবে। ও তৎক্ষণাৎ ওই বলটা আনতে গেল। হঠাৎ খেয়াল করলাম যে ওর পা কেটে গেছে। ও ভালো করে খেয়াল করে দেখে একটা হাড়ে লেগে কেটে গেছে। যাই হোক, ও ঘটনা এড়িয়ে গেল। আমরা সবাই সবার বাসায় চলে যাই। রাতের ঘটনা।
শান্তর মুখ থেকে শোনা যায় রাতে ওর খুব জ্বর আসলো। রাত 12টার দিকে কেউ ওকে আমার কণ্ঠে ডাকছিল, তো ও দরজা খুলে বের হতে চায়। হঠাৎ করে ওর বাবা ওর হাত চেপে ধরে। শান্ত বলে, শীতল আমাকে ডাকছে। ওর বাবা বলল, ওখানে বাইরে কেউ নেই, ঘুমিয়ে থাকো। সে ঘুমিয়ে পড়ল। আবার রাত 3টার দিকে ওর ঘুম ভেঙে যায়। ও আবার খেয়াল করলো যে আমি নাকি ওকে ডাকছি। ও আমার সাথে দরজা খুলে বের হয়ে যায়। ও দেখলো যে আমি এক কোণায় দাঁড়িয়ে আছি। সাথে সাথে দেখলো যে আমি নাকি হেঁটে চলে যাচ্ছি। ও আমাকে ফলো করলো। আমার সাথে সাথে হাঁটতে হাঁটতে খেয়াল করেছে চিতাখোলায় দাঁড়িয়ে আছে। ওই চিতার উপরে যেখানটায় ওর পা কেটেছে, হঠাৎ ও খেয়াল করলো একটা সাদা শাড়ি পরা মেয়ে অদ্ভুত ভাবে হাসতে হাসতে ওর কাছে এগিয়ে আসছে। সাথে সাথে মেয়েটা এগিয়ে এসে ওর শরীর স্পর্শ করে। তারপর ও ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন ওর জ্ঞান ফিরে আসলে ও নিজেকে আবিষ্কার করে ওর নিজের বাসায়। তখন আমি শান্তর বাসায় উপস্থিত ছিলাম। ও সব ঘটনা খুলে বলে। ওর বাবা বলে যে শান্ত যখন বের হয় তখন ওর বাবা তাকে ফলো করতে করতে চিতাখোলা যায়। সেখানে গিয়ে শান্তকে স্পর্শ করতে ও জ্ঞান হারিয়ে চিতাখোলায় পড়ে যায়। হয়তো ওই সময় শান্তর বাবা ওইখানে না থাকলে ওর বড় রকমের ক্ষতি হতে পারত। ভাইরা, এই ছিল ঘটনা। ভালো থাকবেন আপনারা। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার একখানা শো করার জন্য। ভৌতিক 90.8 ভৌতিক 90.8 রাত 12টা বেজে 58 সময়। কিছুক্ষণের মধ্যে পড়বে আপনার নেক্সট এপিসোড। নেক্সট ঘন্টায়, যে ঘন্টায় শুরু হবে আরো ভয়ঙ্কর কিছু গল্প, সেই গল্পগুলো আপনাকে দুটো পর্যন্ত শোনাবো। এবং আজকের ভৌতিক সাহিত্য রয়েছে, সো যারা ভৌতিক সাহিত্য শুনবার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলছি একেবারেই টেনশন করবেন না, বিকজ আমাদের কিন্তু ভৌতিক সাহিত্যের যে সেগমেন্ট রয়েছে সেখানে আজকে অবশ্যই খুব স্পেশাল একটা গল্প রয়েছে এবং সেই গল্পটা আপনাদেরকে আমরা শোনাবো কিছুক্ষণের মধ্যে। তো আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। চাইলেই আপনি SMS করতে পারেন। SMS যারা করেছেন তাদের SMS গুলো একটু বলবো। SMS করছে এই মুহূর্তে আমাদের সাথে মিশু আছে, আমাদের সাথে ঢাকা থেকে লিখছে। সে শুনছে এই প্রথম, তার ভাল লাগছে। আজমির আছে আমাদের সাথে এই মুহূর্তে। সাজ্জাদ উত্তরা থেকে লিখছে 11 নম্বর সেক্টর থেকে। কেমন আছে আমরা জানতে চাচ্ছি। আমাদের সাথে আছে সাজ্জাদ হোসেন কেবি আর মল্লিক রাজবাড়ি থেকে। আমি আপনাদের অপেক্ষায় থাকি, কখন আপনারা আসবেন, এত দেরি করছেন কেন, এমনটাই বলছে। হাসান আছে আমাদের সাথে কামরাঙ্গি চর থেকে। সে শুনছে অ্যান্ড হচ্ছে তার ছোট বোন লিজাও আমাদেরকে শুনছে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভৌতিক 90.8-এ। কনক ভাই, আমি মুক্তার বলছি, অনেক অনেক ভাল লাগছে আপনাদেরকে শুনতে পেরে। আমাদের সাথে আছে আমাদের সাথে সাবির, সাকিব শুনছে, নাফি আমাদের সাথে শান্তিবাগ থেকে শুনছে, সে ওয়াসাম লাগছে তার শুনতে। সুজন আছে আমাদের সাথে, সে শুনছে ঢাকা থেকে। মালা আমাদের সাথে আছে রামপুরা থেকে। আমি মালা, আচ্ছা, অনেক আমাদের সাথে আছে, সে তার দুটো পর্যন্ত থাকবে আর অনেক কথাবার্তাগুলো লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। নাম হচ্ছে তার রাজু, ফ্রম টঙ্গী থেকে লিখেছে। আমি আপনাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8-এ। নাইম আছে আমাদের সাথে, মাল্লিক আছে আমাদের সাথে, পান্থ লিখেছে নারায়ণগঞ্জ থেকে। পান্থ, ওকে, সে শুনছে তার অনেক ভাল লাগছে এক্সাম, তারপরও আমাদেরকে শুনছে। আপনি এক্সামটা ভালো হোক, আমরা এমনটাই চাই। আমাদের সাথে আছে শান্ত, বলছি বাড্ডা থেকে। প্রথম অ্যান্ড দ্বিতীয় ঘটনারই তার অসাম লাগছে, অনেক বেশি ভালো
বাসে, সে এমনটাই বলছে। জীবন আছে আমাদের সাথে ক্যানিগঞ্জ থেকে। ফিরোজ ভাই, আপনাদেরকে শুনছি, খুবই ভালো লাগছে। ওকে, আমাদের সাথে সুমন আছে, আমাদের সাথে সাইমন ইসলাম আছে, আমাদের সাথে সাইদুল, শুভ। এভরি ওয়েডনেসডে শুনি, আজও শুনবো রাত 2টো পর্যন্ত, এমনটাই লিখেছে। মনসুর উত্তরা থেকে শুনছে আমাদের সাথে, সে আছে, বেশ ভাল লাগছে। স্কাই নাইট শুনছে আমাদেরকে। রাহি শুনছে ঢাকা থেকে। আলম আছে আমাদের সাথে। আর যে ওমি গাজীপুর থেকে ওয়াসাম স্টোরিগুলা। সৈকত আছে আমাদের সাথে কোনাপাড়া ঢাকা থেকে। আপনাদের গল্পগুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছে আমাদেরকে। ওকে, সাজ্জাদ উত্তরা থেকে শুনছে আমাদেরকে। এমডি আনোয়ার হুসাইন গাজীপুর থেকে। আরাজ শুনছে আমাদের সাথে নাখালপাড়া থেকে। আমি আপনাদের ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে রাহিদুজ্জামান শুনছে। ওকে, রিমন, সুমাইয়া শুনছে আমাদের সাথে। যারা শুনছে যাত্রাবাড়ি থেকে। আজ অনেক মজা লাগছে নাকি তা শুনতে। আরমান আছে আমাদের সাথে। হাসান, এমডি রনি আছে আমাদের সাথে। নাসির আছে আমাদের সাথে। বাংলাদেশের সবচেয়ে ভৌতিকের বেস্ট শো হচ্ছে এটা, এমনটাই বলছে। হাফিজ আছে আমাদের সাথে। আমাদের সাথে রোমান লিখছে, হে ফিরোজ ভাই, আপনি আর কখন থাকেন? আমি হচ্ছে প্রতি রবি থেকে সোমবার, রবি আর সোমবার রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত আপনাদের সাথে আছি। সেই সময়টা টিউন করলে নিশ্চয়ই আমাকে শুনতে পাবেন আপনি। আসলাম আছে আমাদের সাথে। আয়ান শুনছে। অধন শুনছে আমাদের সাথে। সিহাব শুনছে। এসকে সিজ্জাদ হোসেন শুনছে। সামিও আমাদের সাথে আছে এই মুহূর্তে গাজীপুর থেকে। ফেসবুকে কিন্তু অনেকে লিখছেন, এম্পায়ার বয় শিকদার আমাদেরকে কমেন্ট করেছেন। RDX নাজিম হাসান কমেন্ট করেছেন, বলেছেন আমাদের সাথে এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে। অপদার্থ সাদমান, তিনি বলছেন, ভাইয়া আজ আমি আপনাদের ফার্স্ট শুনছি এবং ময়মন সিং থেকে শুনতে খুব ভালো লাগছে, একা একা শুনছি, এমনটাই আপনি জানিয়েছেন, আমাদেরকে লিখেছেন। দীপু চৌধুরী তিনি বলছেন, এপিসোড ধরে শুনছি, খুব ভালো লাগছে আপনাদের ভূতের ঘটনাগুলো। রয়েছে প্রিন্স উজ্জ্বল হাসান, তিনি বলছেন, ভাই আমি সাভার থেকে শুনছি, আজ খুব ভালো লাগছে, এমনটা আপনি জানিয়েছেন। সেম আরেফিন আমাদেরকে কমেন্ট করেছেন আমাদেরকে ঠিক এই মুহূর্তে। অনেকগুলো বন্ধু, যেসব বন্ধুদের নাম এই মুহূর্তে সবারটা বলা সম্ভব হচ্ছে না, বিকজ আমাদের হাতে সময় খুবই কম, বাট গল্প অনেক বেশি। আপনার কাছে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো লিখে আমাদেরকে পাঠাতে পারেন facebook.com/bhautik90.8। স্টুডিওতে এসে সরাসরি যদি কোনো ভূতের ঘটনা বলতে চান, যে ঘটনাগুলো আপনার কাছে একেবারেই বিশ্বাসযোগ্য মনে হোক কিংবা না হোক, যে ঘটনাগুলোর মধ্যে রহস্য রয়েছে, এমন ঘটনা আমরা খুঁজে বেড়াচ্ছি, এমন ঘটনা কিন্তু আমাদেরকে লিখে আপনি পাঠিয়ে দিতে পারেন facebook.com/bhautik90.8 এই ঠিকানায়। ভৌতিকের বানানটি হচ্ছে BHOUTIK। সো এই পর্যায়ে আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টোরিতে। এর পরপর থাকছে আপনার SMS এবং কমেন্ট, এবং এর পরপর আমরা শুনবো কিন্তু ভৌতিক সাহিত্য। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। আসসালামু আলাইকুম, আমার নাম আলামিন। আমি দিনাজপুর জেলার বিরামপুর থানার কাতলা বাজারে থাকি। আমি একটা ঘটনা শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটেছে। ঘটনাটা আমার সাথে আগের বছর অর্থাৎ 2015 সালে ঘটে। আমি তখন কাতলা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। তখন আমি কাতলাতে অবস্থিত অগ্রগতি কোচিং এ পড়তাম। এসএসসি পরীক্ষার জন্য 3 মাস আগে আমি সহ আমার 11 জন বন্ধু একসাথে কোচিং এ থাকতাম। বলে রাখা ভালো যে আমাদের কোচিংটি একটি বাড়ি ছিল, যেখানে আমাদের আগের ব্যাচের বড় ভাইরাও থাকতেন। তাদের সাথেও আদি ভৌতিক ঘটনা ঘটেছিল। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো একদিন আমার বন্ধুরা সবাই একসাথে ঘরে রাতের খাবার খাচ্ছিলাম। আমি আগেই খেয়েছিলাম, তাই ওরা যতক্ষণ খাচ্ছিল না ততক্ষণ আমি একটি ঘরের দরজা লাগিয়ে দিয়ে একা একা ইংরেজি পড়ছিলাম। দরজাটা লাগিয়ে দেওয়ায় ঘরটি প্রায় নিস্তব্ধ হয়ে গিয়েছিল। পড়তে পড়তে হঠাৎ একটা সময় আমি একটা গলায় আওয়াজ শুনতে পাই। গলাটা ছিল খুব চাপা কণ্ঠে, তাই শব্দটা আমি স্পষ্ট বুঝতে পারছি না। আমি এটা ইগনোর করি, একটা শব্দ হতেই পারে স্বাভাবিক।
আমি পড়ায় মনোযোগ দিলাম। বলে রাখা ভালো, নিঃশব্দে পড়ছিলাম। এই শব্দ হওয়ার ঠিক 5 থেকে 7 সেকেন্ড পরে ঠিক একই কণ্ঠে একই শব্দ আবার শুনতে পেলাম। আমি লক্ষ্য করলাম যে শব্দটি আমার বাম পাশে যে দেওয়ালটা আছে সেখান থেকে আসছে। আমি ঘরে একা, তাই খুব ভয় পেয়ে গেলাম আর দোয়া পড়তে শুরু করলাম এবং মনে মনে এটা চাইলাম যে আমার ভয় পাওয়ার কারণটা যেন ভুল হয়। একসময় আমি ঘর থেকে যে বের হব এই বুদ্ধিটা হারিয়ে ফেলেছিলাম। তারপর আমি যেটা চাইনি সেটা হলো ঠিক 5 থেকে 7 বার সেই একই ঘটনা পুনরায় ঘটতে থাকলো, কিন্তু এবারও আমি শব্দটা বুঝতে পারিনি। এবার আমি নিশ্চিত হলাম যে এটা স্বাভাবিক কিছু নয়। তখন আমার শরীরের কোনো শক্তি ছিল না। মনে হলো যেন কোনো একটা অজানা শক্তি আমাকে ওখান থেকে বের হতে সাহায্য করল। আমি দ্রুত বের হয়ে আমার বন্ধুদের কাছে গেলাম এবং তাদেরকে আমার হৃৎপিণ্ড কাঁপানো দেখালাম। আমার হৃৎপিণ্ডটা এত বৃদ্ধি পেয়েছিল যে মনে হয় আমি কোথাও থেকে দৌড়ে হাঁপিয়ে এলাম। বন্ধুরা আমার এই অবস্থা দেখে সবাই খুব অবাক হলো। তারা আমাকে কারণ জিজ্ঞেস করল। আমি তাদের সব ঘটনা খুলে বলি। ভাইয়া, আমরা সবাই জানতাম যে এই বাড়িতে জিনের অস্তিত্ব আছে। এটাও জানতাম যে সেটা কারো ক্ষতি করে না। এই ছিল আমার ঘটনা। পড়ে শোনালে অনেক খুশি হব। আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম। এরকম ঘটনা যাদের কাছে আছে তাদের কাছে প্রত্যেকবার রিকোয়েস্ট করছি, আমরা ঘটনা যদি থাকে তাহলে সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আর যে কনক এবং ফিরোজ খান চেষ্টা করব সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। SMS এবং কমেন্ট দুটো মাধ্যম রয়েছে যারা আমাদের সাথে কানেক্টেড থাকছে। তিনি মধ্যে সৌরভ দেবনাথ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। তিনি বলছেন, ভাই আমার রুমমেট এবং আমি একসাথে শুনছি অস্থির শাহাদাত, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। এই মুহূর্তে কমেন্ট করেছেন নাজিম হোসাইন, কমেন্ট করেছেন আমাদেরকে পিয়াল মাহমুদ, কমেন্ট করেছেন আর কে আমলে। তিনি বলছেন থ্যাংকস ভাইয়া ফর রিডিং মাই স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। রয়েছেন আমাদের সাথে সেইমি, তিনি বলছেন কনক ভাইয়া হোয়াটসঅ্যাপ, দ্যাটস ফাইন। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আর কে ইয়ামনি আমাদের সাথে রয়েছেন। স্ট্রং জহির, তিনি বলছেন আই লাভ ভৌতিক and I love Kodak Bro and Firoz Bro. রয়েছে জাপির, রয়েছে সিমন, তিনি বলছেন ভাই আমি হরর মুভি দেখে 2 দিন আক্রান্ত ছিলাম, যে মুভিটার নাম ছিল ডেথ অফ এ গোস্ট হান্টার। সো ইউ পিপল মে ওয়াচ দিস মুভি। যারা আবার ভাবছেন যে ভূতের কোনো মুভি দেখবো তাদের জন্য আমার মনে হয় গোস্ট হান্টার, ডেথ অফ এ গোস্ট হান্টার মুভিটা দেখতে পারেন আপনারা। রয়েছেন আমাদের সাথে MR জিহা, তিনি বলছেন এক্সামের পর গত সপ্তাহে শুনতে পারিনি, খুব মিস করেছি, পড়তেও পারিনি। আমার জান পাখি খেয়ে আছে প্রেম ভালোবাসার কথা বলতে আপনি আরেফিন আমাদেরকে কমেন্ট করেছেন এবং আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করছেন। আমাদেরকে আপনি কমেন্ট করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানার জন্য সেখানে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে চাইলে আপনি কমেন্ট করে ফেলতে পারেন, শেয়ার দিতে পারেন আপনার বন্ধুরা যাতে মিস না করে ফেলে। আপনাকে বলছে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হন, লিখুন আপনার কথাবার্তাগুলো শুনতে চাই এন্ড হচ্ছে সবগুলো বন্ধুদের সাথে শেয়ার করেছেন। নাজমুল সাজ্জাদ আছে আমাদের সাথে, যে সে শুনছে ভাই আপনাদের নতুন লিসেনার এমনটা বলছে, স্বাগত জানাচ্ছে আপনাদের মধ্যে 90.8 লিখেছে। রবিন আমাদের সাথে শুনছে, সে লিখেছে। আনিশা আছে আমাদের সাথে ঢাকা থেকে, গল্পগুলো অসাম এমনটা বলছে। আমি সাগর ফ্রম শাহজাদপুর থেকে, আমি খুব ভয় লাগছে আমার ভাইয়া, আপনাদের সাথে রাত 2টো পর্যন্তই আছি, সাথে থাকুন। আরো বেশি ভয়ের ঘটনা আমাদের কাছে আছে, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। জিসান আছে আমাদের সাথে, জেসমিন আমাদের সাথে শুনছে, অনেক এক্সাইটেড, সেই গল্পগুলো শুনে খুব এনজয় করছে। মিতু আছে আমাদের সাথে নন্দিনী পাড়া থেকে, ঘটনাগুলো অনেক ভয় লাগছে। গ্রামে এরকম ঘটনা সাধারণত আগে ঘটতো এমনটাই সে আমাদেরকে জানিয়েছে, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি। অকুল সাগর আছে আমাদের সাথে, সে শুনছে, আজ প্রথম আমাদেরকে SMS করছে। প্লিজ আমার SMS টি পড়বেন, এমনটাই
আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে। ওকে, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8-এ। নূর হুসাইন আছে আমাদের সাথে, শুনছে নারায়ণগঞ্জ থেকে, সবসময় সাথে থাকবে। মাহি কুড়িল থেকে আমাদের সাথে শুনছে, দুটো পুতুল থাকবে আমাদের বলছে। সাগর আছে আমাদের সাথে রানীগঞ্জ থেকে, শুভ আছে আমাদের সাথে সিলেট থেকে শুনছে, তেজগাঁও থেকে আমাদের সাথে শুনছে রাহান আছে, আরেকজন রাহান আছে আমাদের সাথে মুগদা থেকে, ফিরোজ ভাই আচ্ছা আইসক্রিম স্টোরিটা তার অন্য কোনো একটা জায়গায় থেকে শুনছে আমরা বলছে। ময়মনসিং থেকে আমাদের সাথে আছে মাহবুব, ওকে 2 মাস পর আমাদের সাথে জয়েন করছে ফ্রি হয়ে, মানে কোনো একটা কাজে হয়তো ব্যস্ত ছিল। তুহিন আছে আমাদের সাথে ঢাকা থেকে, সাজ্জাদ আছে যাত্রাবাড়ি থেকে, শামারা আমাদেরকে শুনছে এই মুহূর্তে, রক্তিম গাজীপুর থেকে শুনছে, খুবই ভালো লাগছে। সোহেল আছে আমাদের সাথে মাদারীপুর থেকে, এমডি সোলাইমান ফার্ম গেট থেকে শুনছে রেকর্ডিংটা। ওকে, ঠিক আছে। এমডি আনোয়ার গাজীপুর থেকে আমাদের সাথে আছে, এলেক্স আছে আমাদের সাথে, আর তানভীর গাজীপুর থেকে, নাম হচ্ছে তার, পাপ্পু ফার্ম গেট থেকে শুনছে আমাদেরকে, খুবই ভালো লাগছে। জাহিদ আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, 3 নম্বর স্টোরিটা তার অনেক বেশি ভালো লাগছে। পাবনা থেকে আমাদের সাথে জীবন আছে আমাদের সাথে, নাইম আছে এই মুহূর্তে আমাদের সাথে SMS এর মাধ্যমে। আপনারা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হন, লিখুন আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। এ পর্যায়ে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে। আপনার কথাবার্তা এবং বক্তব্যগুলো করতে থাকুন। আমরা ফিরছি স্টোরি শোনার পর, দারুণ দুটো স্টোরি শোনার পর ফিরছি। জেলা সিরাজগঞ্জ, থানা শাহজাদপুর, কৈচুরি, গোপালপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম টুপু। ঘটনাটি আমার মামার কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে আমার মামার চাচাতো ভাই সুমনের সাথে। সে প্রতিদিনের মতো রাতে বাজার থেকে ফিরছিল। তখন রাত 12টা। বাজার থেকে আসার পথে সামনে পড়ত একটি মাঠ। মাঠের আশেপাশে কোনো বসত বাড়ি ছিল না, সেখানে কেউ থাকতো না। বাজার থেকে আসার পথে সামনে পড়ত একটি মাঠ। মাঠের কোণে ছিল একটি বসত বাড়ি, সেখানটায় কেউ থাকতো না। সুমন যখন সে বাড়ির কাছে আসলো, একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। বাচ্চা ছেলেটি সুমনকে বলে, আমাকে একটু পানি দাও। ভয়ে ভাইয়ার লোম খাড়া হয়ে আসছিল। কাছে পিঠে কোনো বাড়ি ছিল না। একটু পরে দেখে সে বাচ্চাটি ধবধবে সাদা একটি ঘোড়ায় পরিণত হয়ে গেছে। ঘোড়াটি সাধারণত কোনো ঘোড়ার মতো নয়। ঘোড়াটি সুমনের চারপাশে হাঁটতে লাগলো। তা দেখে সুমন মাটিতে পড়ে গেল। সে নিজেকে আবিষ্কার করলো তার বিছানায়। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তা নয়। তার কানে বাচ্চার কান্না রোজ রাতে ভেসে আসত। তার কিছুদিন পরে সে বাড়ির কাছে সুমনের লাশ অর্ধেক পুঁতা অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় সে বাড়িতে একটি বাচ্চাকে মেরে পুঁতে রাখা হয়েছিল। সুমনের মৃত্যুর কারণ, বাচ্চাটিকে সে পানি দেয়নি। ভৌতিক 90.8 আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আপনাদের কাছে লিখে পাঠালাম। আমি ঘটনা সরাসরি শুনতে পারি না, ডাউনলোড করে শুনি। এবার সরাসরি ঘটনায় যাই। বলে রাখা ভালো, আমি ছিলাম পরীক্ষার্থী। ঘটনাটি ঘটে
আমার টেস্ট এক্সামের আগে। আমার পরীক্ষার জন্য আমি অনেক রাত জেগে পড়াশোনা করতাম। সেদিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল। আমি আমার পড়া শেষ করে বাহিরে গেলাম। বলে রাখা ভালো, বর্ষার সময় পুকুর থেকে কই মাছ ওঠে। তখন রাত আনুমানিক 1টা বাজে। আমি পুকুরের দিকে তাকিয়ে দেখলাম একটি সাপ একটি মাছকে খাচ্ছে। সাপটি দেখতে অনেক রঙিন। আমি তো দেখে সাপকে মারতে চাই। আমি তাকে বাড়ি দিলে তাকে আর দেখি না। তা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। এরপর থেকে আমি ওই সাপটিকে সব জায়গাতেই দেখতে পাই। আমি ঘুমাতে পড়তে রাস্তার সবখানে দেখি। প্রথমে আমি অনেক ভয় পাই, কিন্তু এখন আর ভয় পাই না। প্রথমে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এতে আমার পরিবারের অনেক ক্ষতি হয়। এখন এটি আমার কাছে সাধারণ একটি ব্যাপার। আমি এখনো বুঝতে পারছি না কেন এরকম ঘটছে আমার সাথে। আমি কেনই বা এই সাপটাকে প্রতিনিয়ত দেখতে থাকি। জানি না এই ঘটনাটি ভৌতিক কিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা ঘটনা আমরা শুনে ফেললাম রাত 1:17 সময়টা হচ্ছে, এবং গত সপ্তাহে কিন্তু প্রচুর রিকোয়েস্ট এসেছিল নতুন কোনো মুভির নাম বলার জন্য, এবং আজকে সেরকম কোনো মুভি নেই নতুন মুভি যেটা বলবো আমরা, বিকজ ইতিমধ্যে যেসব মুভি হরর মুভি রয়েছে সেই মুভিগুলো সামনের দিকে রিলিজ পাবে, যেটা একবার 31st পর নতুন বছর উপলক্ষে এবং কিংবা ক্রিসমাস উপলক্ষে অনেকগুলো মুভি রিলিজ পাবে, নতুন মুভি, এবং তখন হয়তো বা ভৌতিক টিমের পক্ষ থেকে আপনাদেরকে অনেকগুলো মুভি সাজেস্ট করা যাবে। বাট রাইট নাও আমি যেটা করতে পারি, 2016 সালের বেশ কিছু ভূতের নোবেল ছিল, অর্থাৎ সাহিত্যের ব্যাপারে আমরা একটু যদি চলে যাই তাহলে সেই সাহিত্যের কথা আমি বলছি। ভূতের নোবেল, ভূতের গল্প, ভূতের উপন্যাস, যে উপন্যাসগুলো আপনাকে কিন্তু ভৌতিক কিছু ফিল দিবে, ভৌতিক হরর কিছু অনুভূতি দেবে, যেটা আপনারা ট্রাই করে দেখতেই পারেন। যেমনটা করে আমরা বিভিন্ন মুভি দেখি যে মুভির মধ্যে প্রত্যেকটা ঘটনা কিন্তু সত্য হয় না। অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো সত্য, এবং কিছু ঘটনা রয়েছে মধ্যে, যেমন করে সত্য ঘটনার উপর যেসব মুভি রিলিজ করেছিল তাদের মধ্যে কনজুরিং সিরিজ রয়েছে, যেটির অলরেডি 2টো পার্ট বের হয়েছে। এই মুভিগুলো দেখতে পারেন। আর যারা ভাবছেন যে দেখবেন না, পড়বেন, বই পড়তে সব থেকে বেশি কমফোর্ট ফিল করেন, তারা এই মুহূর্তে পড়ে ফেলতে পারেন দ্য ফায়ারম্যান নামক চমৎকার এই বইটি, যে বইটি লিখেছেন জো হিল। আরেকটিবার বলছি, দ্য ফায়ারম্যান নামক চমৎকার এই বইটি জো হিল লিখেছেন, এবং এই বইটিতে একটি ভূত কিভাবে বাস্তবে পরিপূর্ণ একজন খুনি হয়ে থাকে, এবং শেষের দিকটা চমৎকার কিছু ফিনিশিং দিয়েছে, এবং পুরো বই ব্যাপী কিন্তু বেশ কিছু রহস্য রয়েছে, যে রহস্য উন্মোচিত হয়েছিল একেবারে শেষের দিকটায়। সো আই গেস যারা বই পড়তে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন। ফায়ারম্যান, এটি বাংলা কোনো বই না, ইংরেজি বুক। সো আই গেস এটা আপনাকে হেল্প করবে। এন্ড অফ দ্য ওয়াচ নামক আরেকটি বই রয়েছে, যে পুরো পৃথিবীব্যাপী 2016 সালের মধ্যে টপ 10 বইগুলোর মধ্যে রয়েছে, এবং যে বইটি লিখেছে স্টিফেন কিং। স্টিফেন কিং মানে হচ্ছে দ্য বেস্ট রাইটার। সো আই গেস আপনারা এই বইটাও পড়তে পারেন। চিলড্রেন অফ দ্য ডার্ক আরেকটি নাম শুনলেই বোঝা যায় এই নোবেলের ভেতরে দারুণ কিছু রয়েছে, যেই বইটি লিখেছেন জোনাথন জান্স, আরেকজন ফেমাস রাইটার। সো আই হোপ এই 3টা বই, যে বইগুলো আপনারা ট্রাই করতে পারেন, যারা মুভির কথা না, যারা বই কথা পড়ার কথা ভাবছেন, পুরো স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের বেশ কিছু সাহিত্য, দ্য ফায়ারম্যান, দ্য এন্ড অফ দ্য বিল অ্যান্ড দ্য চিলড্রেন অফ দ্য ডার্ক নামক চমৎকার 3টি বই। এই পর্যায়ে বলছি যারা SMS এবং কমেন্ট করছেন তারা করতে থাকুন। আমরা এই মুহূর্তে বেশ কয়েকটা SMS নিয়ে চলে যাব আবার নেক্সট স্টোরিতে। ইয়েস, রংপুর বয় আমাদের সাথে আজিমপুর থেকে লিখেছে শেয়ার, তার বন্ধু তরুণ শুনছে, তাদের কাছে ঘটনা আছে। নিশ্চয়ই আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে facebook.com/bhautik90.8 সেখানকার আমাদের যে পেজটা আছে সেখানে গিয়ে ইনবক্স করে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি সাজিয়ে লিখে পাঠাবেন, আমরা প্রত্যাশা করি। ইয়াসিন লালবাগ থেকে আমাদেরকে শুনছে, মনির শুনছে আমাদের এই মুহূর্তে, জিসান বাড্ডা থেকে শুনছে, কুমিল্লা থেকে বলছি, কিন্তু শাহরিফ খান সে আমাদেরকে শুনছে, রাত্রি আমাদের শুনছে, রবিন শুনছে আমাদের এই মুহূর্তে, আলাল
আলামিন আছে আমাদের সাথে, কেরানীগঞ্জ থেকে শ্রিয়া আছে আমাদের সাথে, আজিমপুর থেকে এইভাবে দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধুরা আছে আমাদের সাথে। আপনিও আমাদের সাথে জয়েন করুন, আপনাকে আহ্বান করছি। অলরাইট, ফেসবুক মাধ্যম রয়েছে যে মাধ্যমে আপনি কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছে, তাদের মন্তব্যগুলো এই মুহূর্তে আমরা পড়তে যাচ্ছি না, বিকজ এই মুহূর্তে আমরা চলে যাব নেক্সট স্টোরিতে। ভৌতিক 90.8 আমাদের গ্রামে ঘটে যাওয়া অত্যন্ত একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। আমরা 4 বন্ধু, দেব, রাজীব, শান্ত, তন্ময়, আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলা থেকে 4 কিলোমিটার দূরে ছয়না গ্রামে। মূল ঘটনায় এবার আসি। ঘটনাটি আজ থেকে প্রায় 5 বছর আগের 2011 সালের আষাঢ় মাসে কোন একটা মঙ্গলবারের ঘটনা। ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের এক চাচার সাথে। তার বয়স ছিল তখন আনুমানিক 40 বছর। সে মাছ ধরতে অনেক পছন্দ করত। প্রায় রাতে একা একা বিলে মাছ ধরতে যেত। টানা 2 দিন বৃষ্টি হওয়ায় পরের মঙ্গলবার সন্ধ্যায় সে একাই বিলে মাছ ধরতে চলে যায়। বলে রাখা ভালো, বিলটি ছিল পরিত্যক্ত একটি ইটের ভাটার সাথে। তার বাম পাশে ছিল 50 বছরের পুরনো একটি শিমুল গাছ। সেদিন সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে সেই রাতে চাচা আর ঘরে ফিরে আসেনি। তার পরের দিন সকালবেলা জানতে পারলাম সে সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার পর উনি আর ঘরে ফিরে আসেন নাই। এলাকার সবাই মিলে আমরা বিলে, জলাধার সব জায়গায় খোঁজার পরও তাকে পাওয়া গেল না। আর তার মাঝে পুরো একটি দিন কেটে গেল। বৃহস্পতিবার সকালবেলায় গ্রামের এক মহিলা বিলে শাক কুড়াতে গেল শিমুল গাছের নিচে। তার কিছু একটা দেখতে পায় এবং তিনি একটু ভালো করে খেয়াল করে দেখলেন যে একটি লাশ, এর পায়ের কিছু অংশ পানির উপরে ফুলে ভেসে আছে। তখন উনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন। তখন আমরা সবাই গিয়ে দেখি এটা আমার চাচার লাশ, জেনে কিনা 2 দিন ধরে নিখোঁজ ছিলেন। লাশটির পুরো মাথা ছিল 1 ফিট কাদা নিচে আর পা ছিল উপরের দিকে। লাশ দেখে আমাদের গা শিউরে উঠেছিল। তখন লাশটি কাদার নিচ থেকে তুলে পুলিশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। অবাক করার বিষয় হল যে ময়নাতদন্তের পর লাশটির গলায় 3 আঙ্গুলের ছাপ পাওয়া যায়। তা ছিল আমাদের হাতের ছাপ থেকে প্রায় 2 গুণ বড়। ঘটনাটি ঘটার পর থেকে আমাদের গ্রামের সন্ধ্যার পর থেকেই নিস্তব্ধ হয়ে যায়। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু অবাক করার বিষয় ছিল আরো। এর ঠিক 1 সপ্তাহ পরের বৃহস্পতিবার যে মহিলাটি প্রথম চাচাকে দেখেছিল তার লাশ পাওয়া যায়, কিন্তু তার মারা যাওয়ার কোনো রহস্য কেউ জানতে পারেনি। আজও চাচা এবং সেই মহিলাটির মৃত্যুর কারণ কেউ জানতে পারেনি। এই ছিল আমাদের ঘটনা। ভৌতিক 90.8 অলরাইট,
একেবারে গল্পের শেষের দিকটায় আমরা চলে আসি, বিকজ এখন যে আমরা যে গল্পগুলো শুনবো শেষ গল্প শুনবো এবং গল্পের পর আমরা চলে যাবো যথারীতি ভৌতিক সাহিত্যে, যেখান থেকে আমরা অবশ্যই শুনবো দারুণ একটা গল্প এবং সেটি নাটিকা আকারে। সো হোপফুলি যারা যারা অপেক্ষা করছেন তারা আরেকটু অপেক্ষা করলে আমাদেরকে শুনতে পারবেন। এমনি নাজমুল হোসেন তিনি বলছেন বনশ্রী ঢাকা থেকে আমি তোমাদের নিয়ম তৈরি শুনি, কিন্তু সবসময় মেসেজ বা কমেন্ট করা হয় না। আজ গল্পগুলো বেশি ভালো লাগলো এমনটা আপনি জানিয়েছেন। আশিকুর রহমান আদিন তিনি বলছেন ভাই আমি উত্তরা থেকে আমি আর আমার 3 ফ্রেন্ড মিলে একসাথে শুনছি। রেদওয়ান মৃদু তিনি বলছেন কমেন্ট কিসের জন্য পড়া হচ্ছে না, হাজার কমেন্ট জমে গেছে এই পেজে, সো এর জন্য পড়া হচ্ছে না। এবং ভৌতিকের পেজে যারা আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করছেন, আমরা পেজটা মূলত চালাচ্ছি শুধুমাত্র ঘটনা কালেক্ট করবার জন্য। সো আপনার ঘটনা যারা পাঠাচ্ছেন তারা সেখানে ঘটনা পাঠান, এবং যারা কমেন্ট করতে চান তারা অবশ্যই facebook.com/asianvideo সেই ঠিকানায় চলে যান। আর আপনাকে বলছি যদি আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে নিশ্চয়ই আপনার সাথে ঘটেছে, অথবা কোনো একটা মাধ্যম থেকে আপনি জানেন, আপনার বন্ধু হতে পারে অথবা আপনার নানার থেকে, চাচার থেকে, কাকার থেকে যদি এরকম কোনো ঘটনা আপনার কাছে জানা থাকে, সেই ঘটনাটি আপনি আমাদেরকে সুন্দর করে বাংলায় লিখে পাঠাতে পারেন। facebook.com/ভৌতিক90.8 সেই পেজে গিয়ে ইনবক্সে আপনার ঘটনাটি, শুধুমাত্র ঘটনা সেখানে লিখে পাঠাবেন, অন্য কোনো কথা সেখানে লিখবেন না আমি প্রত্যাশা করি। আমাদের সাথে SMS এর মাধ্যমেও যুক্ত হতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। শিপন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে ভাইয়া। ওকে, আমাদের সাথে আছে ইন্ডিয়ান একটা বন্ধু সামিরা, তার নাম সামাইরা, সে শুনছে আমাদেরকে অনেক প্রশংসার কথাবার্তাগুলো লিখছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 থেকে। রংপুরি গার্ল আছে আমাদের সাথে, রংপুর বয়ের কথা বলছে। আরেকটা বন্ধু লিখেছে যে না আপনি ওকে ঠিক আছে, আমি পরে জানাচ্ছি আপনাদেরকে, শুনতে থাকুন। এই মুহূর্তে অনেক বন্ধুরা আছে আমাদের সাথে। যেমনটা বলছিলাম যে আমরা চলে যাবো নেক্সট স্টোরিতে, এবং স্টোরিটা শুনে আমরা এর পর চলে যাবো ভৌতিক সাহিত্যে। অফকোর্স তারও আগে আপনাদের 2 থেকে 3টার মতো কমেন্ট আমরা পড়বো। সো আই গেস আপনারা আপনাদের সাথে থাকুন আর শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। শুনছেন ভৌতিক 90.8। অনেকদিন ধরে ভাবছি একটি ঘটনা লিখে পাঠাবো, সময় ছিল না তাই পাঠাতে পারিনি। অনেক কষ্টে সময় বের করে লিখে ফেললাম। আমি শাওন, আমার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব তা আমার কাকার সাথে ঘটে যাওয়া। আমার কাকার নাম ছিল মামুন। সে ছিল খুব সাহসী। তার একটি বাজে অভ্যাস ছিল, সেটি হলো মাছের নেশা। আমার কাকা মামুন তিনি অনেক রাত পর্যন্ত একা একা মাছ ধরতেন। একদিন আমার কাকা বাজারে বসে চা খাচ্ছিলেন। এমন সময় কোথায় থেকে তার এক বন্ধু মিলন এসে আমার কাকাকে বলল, মামুন আজ রাতে মাছ ধরতে যাবি? আমার কাকা মামুন তো বেশ খুশি হয়ে গেলেন। আমার কাকা মামুন তার বন্ধু মিলনকে বলল, আজ রাতে তাহলে আমাকে ডেকে নিয়ে যাস। আমার কাকা মিলনকে এ কথা বলে সরাসরি বাড়ি চলে আসে। রাতে কাকা তার বন্ধু মিলনের জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো এক কারণে কাকার বন্ধু মিলন আর আসলো না। যাই হোক, কাকা মনে মনে বিরক্ত হয়ে একাই মাছ ধরতে রওনা দিলেন। আমার কাকা নদীতে গিয়ে মাছ ধরা শুরু করে দিলেন। কিছু সময়ে মাছ ধরার পর কাকা কাউকে দেখতে পেলেন। কাকা সামনে এগিয়ে যায়, গিয়ে দেখে আমার কাকার বন্ধু মিলন মাছ ধরছে। কাকা খুব রাগ করলেন এবং সে যতই তার দিকে এগিয়ে যায় তার বন্ধু মিলন ততই পেছনের দিকে যায়। আমার কাকা আস্তে আস্তে কোমর পানিতে চলে যায়। আমার কাকার তখন খেয়াল হলো এটা তার বন্ধু মিলন না,
সে তাড়াতাড়ি শুকনায় উঠে জোরে দৌড় দেয়। আমার কাকা যখন দৌড়াচ্ছিল সে শুনতে পায় পেছন থেকে ওই ভয়ানক জিনিসটি আমার কাকাকে বলে, আজ তুই বেঁচে গেলি, তার কারণ তোর মা কচু পাতায় চাল বিলিয়েছে। কাকা তখন ভয়ে ভয়ে অনেক জোরে দৌড় দিয়ে বাড়ির উঠানে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের সকালে কাকা তাকে নিজের বিছানায় আবিষ্কার করে সব ঘটনাগুলো সবার সাথে শেয়ার করে। আমার কাকা তার কিছুদিন পরে মারা যায়। আমার কাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভাইয়েরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। ভৌতিক 90.8 রাইট, আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম। সো আমাদেরকে যারা SMS এবং কমেন্ট করেছিলেন পুরো সময়টা জুড়ে এবং ভৌতিক সাহিত্যের জন্য যারা অপেক্ষা করেছিলেন এতক্ষণ পর্যন্ত, তাদের প্রত্যেকের জন্য সেই মাহেন্দ্র খন চলে আসলো। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই স্টোরিটা প্লে করে শুনবো, নাটকটা প্লে করে শোনাবো, যে নাটকটা আপনারা মূলত শুনতে চান। এবং যারা আমাদেরকে কমেন্ট করেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই মুহূর্তে যারা আমাদেরকে কমেন্ট করছেন, জিহাদ, RDX নাজিম, শেখলিন মুন, SM আরেফিন, MD মুকাদ্দাস তিনি, এবং আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে রাফিদ, আমাদের সাথে রয়েছেন RDX, এগিন হোসেন রয়েছেন আমাদের সাথে, আদনান আমাদেরকে বলছেন যে কনক ভাই অনেকদিন পর তোমাকে শুনছি, থ্যাংক ইউ ভাই আমাকে শুনবার জন্য। রয়েছেন আমাদের সাথে নাজিম হাসান, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সাদমান, তিনি বলছেন ভাই আজ আপনাদের ফার্স্ট শুনছি। মাইমান সিং থেকে সাব্বির রয়েছে, ইমন আমাদেরকে বলছেন শনির একটা থেকে শুনছি, সবসময় আপনাদের শুনে থাকি, and I really love ভৌতিক and I love অলরাইট, থ্যাংক ইউ ভাই। রয়েছেন আমাদের সাথে প্রিন্স উজ্জ্বল হাসান, আমি সাভার থেকে শুনছি, আজ খুব ভালো লাগছে। আমি উজ্জ্বল, আমার বন্ধু আশিক এবং সজীব মিলে দুজন একসাথে আমাদেরকে শুনছেন, এমনটাই জানিয়েছেন। রয়েছেন নাইম ফেরদৌস, তিনি বলছেন কনক ভাই আমাদের কমেন্ট কিসের জন্য পড়ছেন না, অনেকগুলো কমেন্ট জমে গেছে, যে কমেন্টগুলো পড়া সম্ভব হচ্ছে না। বেশ কয়েকটা SMS নিয়ে আমরা সেই মাহেন্দ্র সেগমেন্টে চলে যাবো, সো একটু ওয়েট প্লিজ। ইয়েস, আপনাকে বলছে এই ভৌতিক সাহিত্য যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন, আর আমাদের কাছে SMS করে আপনার মতামত লিখে জানাবেন। লিখেছে অনেকগুলো বন্ধু, তার আগে আপনাকে বলছে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। ধানমন্ডি থেকে আমাদের সাথে আছে আফিন, শুনছে খুবই ভয় পাচ্ছে। MD ইয়াসিন লিখেছে লালবাগ থেকে অসাধারণ গল্পগুলো। DX আমাদের সাথে আছে, MD ইয়াসিন খান আছে আমাদের সাথে, মিম আছে আমাদের সাথে 1 নাম্বার থেকে, মিম শুনছে, উজ্জ্বল হুসাইন শুনছে, ইমরান শুনছে, সামি আছে আমাদের সাথে, ইকরামুল হক শুনছে, শুভ্র মল্লিক শুনছে, উজ্জ্বল সিলেট থেকে শুনছে খুবই ভয় পাচ্ছে। এভাবে অসংখ্য বন্ধুর SMS করছে আমাদের, কিন্তু সময়ের কারণে হয়তো আমরা সবার SMS পড়তে পারিনি, বাট চেষ্টা করবো আমরা আপনাদের SMS গুলো পড়ার জন্য। সো লিখতে থাকুন আর ভৌতিক সাহিত্য শুনে থাকুন। আমরা চলে এসেছি আমাদের সেই ভৌতিক সাহিত্যে, আমাদের সাথে থাকুন আর শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। শুনছেন ভৌতিক 90.8 অনেকক্ষণ পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার। দেবকুমার বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। বন্ধু রজতের বাড়ি খুঁজে বার করা একেবারেই অসাধ্য। কত চেষ্টাই তো করল সে, কিন্তু রজতের বাড়িতে ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতে পারল না। মনে মনে জেগে ওঠে তার শত অনুতাপ। রজত তাকে বারণ করেছিল, সে বলেছিল বারবারই, শোনো দেবকুমার, এসব পাহাড়ে জায়গা একেবারেই ভালো নয়।
এইখানে সেখানে কত বিপদ বেঁধে বসে আছে। কাজে বিকেল 5টা না বাজতেই ফিরে এসো। সে তখন হেসেছিল বিদ্রুপের হাসি। একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে সে। পাহাড়ে পথ বলেই কি তার বিপদ হবে? সে কি 5 বছরের কচি ছেলে যে তাকে সহজে কেউ বিপদে ফেলতে পারে? তখন এমনি কত কথায় তার মনে হয়েছিল, কিন্তু এখন যে বাচ্চা ছেলের মতোই সে পথ হারিয়ে ফেলল। এখন কোথায় সে যাবে? কেই বা তাকে আশ্রয় দেবে? হ্যাঁ, ওই যে দূরে একটা আলো দেখা যায় না? দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে। ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে। দেবকুমার জোরে পা চালিয়ে দিল। মিনিট 10 পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে। বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে এককালে এর পেছনে ছিল বিরাট ধনীর কোন ইতিহাস। বিরাট সিংহ দরজা, লৌহ ফটক, তারই মাথায় মিটমিট করে একটা আলো জ্বলছে। অর্ধ উন্মুক্ত ফটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ ভদ্রলোক উপবিষ্ট। পরম নিশ্চিন্ত মনে তিনি হুঁকো হাতে ধূমপানে ব্যস্ত। দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি তার আধ খোলা চোখ দুটি ভালো করে খুললেন ও একটু সোজা হয়ে বসলেন। দেখুন, আমি বড় বিপন্ন, পথ হারিয়ে ফেলেছি। আজ রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করি। দেবকুমারের কথায় অসহায় মিনতি ঝরে পড়ে। ভদ্রলোক একবার দেবকুমারের আপাদমস্তক ভালো করে দেখে নিলেন, তারপর কোনো কথা না বলে পাশের একটি ছোট বোতামে চাপ দিলেন। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে কোথাও ঝনঝন করে ঘন্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে উপস্থিত হল। ভদ্রলোক ঠিক তেমনি ভাবে তামাক খেতে খেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে ইঙ্গিত করলেন। দেবকুমার পরম কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পেছনে পেছনে উপরে যাওয়ার সিঁড়িপথে অন্তর্হিত হয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। দেবকুমার বুঝতে পারে না তার ঘুম ভাঙল কেন। নিশুতি অন্ধকার রাত, কিন্তু কেমন একটা থমথমে ভাব। সে তার বালিশের তলা হতে টর্চটি টেনে বার করতে যায়, কিন্তু মনে হলো তার খাট শুদ্ধ গোটা বিছানাটায় যেন মেঝে হতে উঁচু হয়ে উঠেছে। কি? দেবকুমার বসতে চেষ্টা করল বিছানার উপর, কিন্তু বসতে গেলেই পড়ে যায়। আবার সে লুটিয়ে পড়ে বিছানার উপরেই, কারণ সমস্ত খাটখানি তখন প্রায় 3 হাত উঁচুতে শূন্যে উঠে গেছে। দেবকুমার ভীত সন্ত্রস্ত ভাবে শেষ পরিণতি লক্ষ্য করতে লাগল। সহসা ধপ করে খাটখানি পড়ে গেল। প্রচন্ড শব্দে দোতলার মেঝে থরথর করে কেঁপে উঠল। মনে হলো কোনো মত্ত হস্তি বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিলে। পরক্ষণেই একটা কনকনে ঠান্ডা হাওয়া
মুহূর্তে শীতে কেঁপে ওঠে দেবকুমার। হঠাৎ কার একটা মর্মভেদী নিঃশ্বাস তার মুখে এসে লাগে, কিন্তু এত ঠান্ডা। নিঃশ্বাস কি কখনো কারো এত ঠান্ডা হয়? এ যেন বরফের ছুরি। দেবকুমার না জানি কোন এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটা বন্ধ করে ফেলেছিল, কিন্তু আসলে সে তো ভীরু নয়। সাহসী বলে তার রীতিমতো সুনামি ছিল। কাজে তার সমস্ত জড়তা ও ভয় সে এইবার দূরে ঠেলে ফেলে দেয়। পূর্ণ বিস্ফারিত চোখে তাকায় সে, কিন্তু চাইতেই ও কি খোলা জানালায় একখানা বিভৎস মুখ। সে মুখে এক তিলো মাংস নেই, সাদা ধপধপে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় 3-3টে গর্ত, 2 ঠোঁটের জায়গায় 2 সারি দাঁত বেরিয়ে আছে। এক মুহূর্তের জন্য দেবকুমারের মাথাটা ঘুরে গেল, তার চোখ দুটি আপনা হতে বন্ধ হয়ে গেল। হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে চমকে ওঠে দেবকুমার। কিন্তু এ কি? কোথায় সে বিভৎস মুখ? এত বড় বিস্ময়কর ঘটনাকেও ছাপিয়ে আর একটা বিভীষিকা ফুটে উঠল তার চোখের সামনে। সে দেখে দুটি করুণ চোখ। সুন্দরীর চোখই তাকে বলা যায়, একান্ত বিনতি মাখা। দেবকুমারের মুখের উপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। দেবকুমারের বুকের রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কি যেন একরাশ বরফের ছোপ তার দেহ মনে বুলিয়ে গেল। চোখ তার বন্ধ করে দেবকুমার, ভয়ে বা বিস্ময়ে। পরক্ষণেই আবার সে চোখ মেলে তাকায়, কিন্তু তখনও সেই চোখ ঠিক তেমনি ভাবে তার মুখের উপর ঝুঁকে আছে। সহসা একটা প্রচন্ড শব্দ, সজোরে দরজাটা কে খুলে ফেলল। পরক্ষণে একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢুকেই সে এক লাফে মহিলার দিকে এগিয়ে এলো। তারপর মুহূর্ত মধ্যে তার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিল। আর্তনাদ করে উঠল সেই বিপন্ন মহিলা, কিন্তু পরক্ষণেই সেই জোয়ান লোকটার হাতে চকচক করে উঠে একখানি শানিত ছুরি, আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর। দেবকুমারের চোখের সম্মুখে রক্তের নদী বয়ে যায়। মহিলার রক্তাক্ত দেহ তার মাঝখানে। দেবকুমার সে দৃশ্য আর দেখতে পারে না। ভয়ে সে চোখ বন্ধ করল। কতক্ষণ সে এইভাবে ছিল বলা যায় না, কিন্তু কি এক বিচিত্র শব্দে চমকিত হয়ে আবার সে চোখ মেলে যায়। উফ, কি ভয়ঙ্কর! নিহত মহিলার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। কি তার উত্তাপ আর কি তার জ্যোতি! সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা, তার সর্বদেহ রক্ত মাখা। বুকের এক পাশ দিয়ে তখনও বয়ে চলে ফুটন্ত রক্তস্রোত। দেবকুমার স্তব্ধ, হতবাক, কিন্তু কিসের আকর্ষণে সে চোখ তার ফেরাতে পারল না। মন্ত্রমুগ্ধ শিকারের মতো
সে যেন শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক তেমনি ভাবেই তাকিয়ে রইল। মহিলা হিংস্র দৃষ্টিতে চারিদিকে তাকায়, ঠোঁট তার কেঁপে ওঠে। না জানি কোন অভিসম্পাদ সে বিলিয়ে দেয় অত্যাচারী পৃথিবীর বুকে। সহসা দূরে কেন অসংখ্য পদশব্দ। দূর হতে কাছে, ক্রমশ আরো কাছে, কি যেন কত লোকজনের পদশব্দ নৈশ স্তব্ধতা ভারী করে তোলে। কোত্থেকে একটা কক 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 শব্দ আসছে। ঠিক তেমনি সহসা দূরে কেন অসংখ্য পদশব্দ। দূর হতে কাছে, ক্রমশ আরো কাছে, কে জানে কত লোকজনের পদশব্দ নৈশ স্তব্ধতা ভারী করে তোলে। দেবকুমার বুঝতে পারে একজন দুজন নয়, অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো বাড়িতে ঢুকে পড়েছে। তাদের হই হল্লা ও অস্ত্রের ঝঞ্ঝায় আতঙ্ক সৃষ্টি হয়। সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল। বুক কেঁপে ওঠে দেবকুমারের, কিন্তু সে বুঝি চিৎকার করবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। হঠাৎ কিসের বিজয় উল্লাসে সমস্ত আকাশ বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে প্রচন্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢুকে এক পাল যমদূত, সকলেই সশস্ত্র ভয়ঙ্কর। কিন্তু তাদের পুরোভাগে সেই মহিলার হত্যাকারী নৃশংস ব্যক্তি। খটখট খটখট হিড় হিড় করে টেনে তাকে ঘরে নিয়ে এলো যমদূতের দল। তারপর তার দেহের সর্বত্র এলো পাথাড়ি চলে অসংখ্য অস্ত্রাঘাত, ছোরা, তলোয়ার, সুরকি, বল্লম তাকে প্রায় ভূমিতলে গেঁথে ফেলে। মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে তার সদ্য নিংসৃত রক্ত মিশে একাকার হয়ে গেল। একটা বিভৎস অট্ট হাসিতে মহিলা উল্লসিত হয়ে ওঠে। আর সঙ্গে সঙ্গে কোথাও হতে বুঝি বা ছাদ ফুঁড়ে টুপটাপ ঝরে ঝরে পড়তে লাগলো কতগুলি কচি কাঁচা ছেলে মেয়েদের রক্ত মাখা ছিন্ন শির অঙ্গ প্রত্যঙ্গ। ছাদ যেন ফুটো হতেই আছে। আর্তনাদ ও উল্লাসের চিৎকারে কান ঝালাপালা হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে প্রচন্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িখানির ভিত পর্যন্ত কেঁপে ওঠে। প্রলয় দোলায় কেঁপে ওঠে দেবকুমারের সমস্ত খাটখানি। টকবগে ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে ছিটকে এসে লাগে। কয়েকটা ভয়ঙ্কর হিংস্র যমদূত গোটা কয়েক বিভৎস কঙ্কাল সহ অবশেষে দেবকুমারের দিকেও তেড়ে এলো। ভয়ে শিউরে উঠল দেবকুমার। দুহাত মাথায় তুলে সে প্রাণপণে চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও! জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু রজত ও একজন ডাক্তার তার পাশে বসে। ভাবতে চেষ্টা করে সে কোথায় সে আছে আর কেমন করে এলো। চোখ চাইতে পারে না সে। অবশেষে ধীরে ধীরে মনে আসে তার সব কিছু, কিন্তু বুঝতে পারে না নিশীথের সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুজনই বা এলো কখন আর কেমন করে এলো। সম্ভবত তার বুকের ভাষা মুখে ফুটে বেরিয়েছিল একটু জোরেই। রজত বলে, হ্যাঁ ভাই, এই প্রশ্ন তোমার মনে জেগে ওঠাই খুব স্বাভাবিক। সংক্ষেপে বলছি শোনো,
অনেক রাতে তুমি যখন ফিরলে না, তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমায় খুঁজতে বের হই। এই বাড়িটা আমার বাড়ি হতে প্রায় মাইল 3 দূর। এর কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাদ আমাদের কানে আসে। আমরা তখনই টর্চ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এসে যা দেখলুম তাতে আর আশা হয়নি যে তোমায় জীবন্ত ফিরে পাবো। দেখি তুমি এই খাটের উপর পড়ে আছো, কিন্তু তোমার মাথাটা মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। বাধা দিয়ে দেবকুমার বলে, কিন্তু ওরা সব গেল কোথায়? সেই নিহত মহিলা, বাচ্চা, ছেলে মেয়েদের কাটা মাথাগুলি, সেই রক্ত নদী, রক্তস্রোত। থামুন, বাধা দিয়ে বলেন ডাক্তারবাবু। ও কথা আর ভাববেন না দেবকুমার বাবু। এই বাড়িটা ভূতের বাড়ি। যা কিছু আপনি দেখেছেন সব ভৌতিক ব্যাপার দেখেছেন, আসলে কিছু সত্য নয়। কিন্তু মিছামিছি এমন একটা। দেবকুমারের কথায় বাধা দিয়ে বলে রজত, মিছামিছি কিছুই নয় দেবকুমার। অনেকদিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর উপর বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিলেন, কিন্তু তিনিও হাতে হাতে তার সাজা পেয়ে গেছেন। মহিলার আত্মীয় স্বজন যারা, তারা এক দল ভাড়াটে গুন্ডা লেলিয়ে এই বাড়ির সবাইকে কচুকাটা করে গেছেন। সেই থেকে এই বাড়ি পোড়া বাড়ি বলেই বিখ্যাত। কেউ এখানে থাকে না। মাঝে মাঝে দু একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার করা হয়। সম্ভবত তোমার মতো দৈবাত যারা এখানে রাতের অতিথি হয়, ভোরবেলা তাদেরই হয়তো মৃতদেহ এখানে পাওয়া যায়। তোমার ভাগ্য ভালো যে আমরা বোধহয় খুব সময় মতোই এসে পড়েছিলাম। দেবকুমার নীরবে ভাবতে থাকে। বিস্ময়ে ও ভয়ে তার মুখ থেকে কোনো কথা বেরোয় না। কিন্তু সেদিন সে তাদের সঙ্গে রজতের বাড়ি ফিরে গেলেও কয়েকদিন পরে একদল মিস্ত্রি নিয়ে আবার সে ফিরে এসেছিল সেইখানে। রজতকে বলল সে, ভাই, খাটের তলাটা ওদের খুঁড়তে বলো। আমার খাটখানি সেদিন বড্ড দুলে উঠেছিল, উঁচু হয়ে উঠেছিল অনেকটা। তার কারণ কি বলতে পারো? তা কেমন করে বলবো ভাই, তুমি বলছো খুঁড়তে, বেশ খুঁড়েই দেখা যাক। ঘন্টা কয়েক পরিশ্রমের পর মেঝের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া খুঁড়ে ফেলা হলো, তখন দেখা গেল রক্ত মাংসহীন কার এক কঙ্কাল, আর সেই কঙ্কালের আশেপাশে কিছু হার ও ব্রেসলেট। তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে। সমবেত সকলে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর রজত বললে, ও রহস্য তাহলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার। সম্ভবত প্রত্যহ গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন আবাস হতে বেরিয়ে আসে, আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাভিনয়। জীবনে একদিন যা হয়েছিল, এই বাড়ির ভৌতিক অধিবাসীরা আজও তার রিহার্সেল দিয়ে যাচ্ছে। যাই হোক, দিন তো প্রায় শেষ হয়ে এলো। আর 2-1 ঘন্টা থাকতে পারলে এবারে আরো কিছু গোপন রহস্য উদ্ধার করা যেত। কিন্তু সে কি সঙ্গত হবে ভাই? ও কি? চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু। সেদিকে তাকিয়ে তারা দেখে এক পাল সাদা ও কালো বাদর হঠাৎ জানালার সার্সিতে এসে মাথা ঠুকে মরছে। তাদের কুতকুতে রক্ত চোখে হিংস্র ঝলক। জোরে চিৎকার করে ওঠে রজত, না না না, আর নয়, এক্ষুনি বেরিয়ে পড়ো দেবকুমার, বেরিয়ে পড়ো ডাক্তার, নইলে সমস্ত আত্মা আজ আবার প্রতিশোধ দিতে এগিয়ে আসবে। মুহূর্তে ছুটে বেরিয়ে যায় সবাই। মনে হলো কারা যেন তাদের পিছু পিছু বেগে ছুটে আসছে। নাগাল পেলেই বুঝিবা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে।
রাত 1:56 একেবারে সময়টা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা শুনছিলাম ভৌতিক সাহিত্য। আজকে অসাধারণ একটা গল্প আমরা শুনলাম, যে গল্পটা সত্যি আমাকে ছুঁয়ে গেছে অনেক বেশি রকমের। আপনাদের কেমন লেগেছে সেই কথাবার্তাগুলো এই মুহূর্তে চাইলেও আমি নিতে পারছি না, বিকজ আজকে আমরা বিদায় নিয়ে নিব। আমি কনক আপনাদের সাথে ছিলাম এবং ফিরোজ